রূপা হুমায়ুন আহমেদ। আপনার নাম রূপা? রূপা জবাব দিল না। একটু আগে সে একবার বলেছে তার নাম রূপা, দ্বিতীয়বার আবার নাম জানতে চাওয়া কেন? কিছু কিছু মানুষ আছে কি প্রশ্ন কয়েকবার করতে ভালোবাসে। তার বাবার বন্ধু সুলতান চাচা এরকম একজন। একই কথা দুবার করে বলবেন, কেমন আছিস মা, কেমন আছিস মা। মুখটা শুকনা কেন, মুখটা শুকনা কেন? অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। সোফায় যিনি বসে আছেন তার সঙ্গে অবশ্যই সুলতান চাচার কোনো মিল নেই। সুলতান চাচা ভূতা চেহারার মানুষ, ইনি তা না। কাটা কাটা চোখ, মুখ, পাতলা ঠোঁট, গায়ের রং ফর্সা। ফর্সা একটু কম হলে ভালো হতো। চোখ মেয়েলি ধরনের সুন্দর, চোখের পল্লব দীর্ঘ। রূপা মনে করার চেষ্টা করলো কার লেখায় সে পড়েছে তার দীর্ঘ আখি পল্লব সবসময় চোখে ছায়া ফেলে রাখে। মনে পড়ছে না। রূপা বলল, আপনি কি চা খাবেন? খাবো। চায়ে চিনি খান? চিনি কেন খাবো না? রূপা বলল, অনেকেই চায়ে চিনি খায় না, এই জন্যই জিজ্ঞেস করেছি। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। তুমি কি আমার কথায় বিরক্ত হয়েছ? রূপা তাকিয়ে রইল। তাকে লোকটা তুমি তুমি করে বলা শুরু করেছে। 5 মিনিটের মাথায় আপনি থেকে তুমি। চোখে আঙ্গুল দিয়ে ব্যাপারটা কি বুঝিয়ে দেওয়া যায় না? ভদ্রভাবে কাজটা কিভাবে করা যায়? রূপা যদি বলে, না তোর কথায় আমি বিরক্ত হইনি, তুই চুপ করে বসে থাক, আমি তোর জন্য চা বানিয়ে আনছি, তাহলে সে বুঝবে। ইচ্ছা থাকলেও এ ধরনের কথা বলা সম্ভব না। রূপা রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে দুটো চুলোর একটিও খালি নেই। রাতের খাবার রান্না হচ্ছে। রূপাদের কাজের মেয়ে মলিনা হাঁড়িতে চামচ নাড়ছে। রূপা বলল, উনি চা খাবেন। লোকটা কে আফা? রাশেদ নাম, বাবার কাছে এসেছেন। মলিনা বলল, লোকটার চেহারা কত সুন্দর দেখছেন আফা, আমি অবাক মানছি, রাজার কুমারের মতো চেহারা। রূপা বলল, রাজার কুমার হলেই চেহারা সুন্দর হয় না, আফ্রিকার সব রাজকুমার কুচকুচে কালো, মোটা ঠোঁট, মোটা নাক। আফা, উনি বিদেশ থেকে আসছে? হ্যাঁ। কেমনে বুঝছি জানেন? যারা বিদেশ থেকে আসে তারা সুটকেসের হাতায় কাগজ থাকে। রূপা বলল, মলিনা তুমি এত বেশি কথা বলো যে মাঝে মাঝে আমার অসহ্য লাগে। ভালো করে 2 কাপ চা বানাও। এখন পারবো না আফা, চুলা বন, চুলা খালি হোক, চা বানাইয়া দিব। আপনি যান, ওনার সাথে গফ করেন, আমি চা নিয়ে আসতেছি। উনি কি রাইতে থাকবে? জানি না, জিজ্ঞাসা করেন। যদি থাকে গেস্ট রুম ঠিক করা লাগবে। 3 আইটেম পাকাইছি, অতিথি থাকলে আইটেম বাড়াইতে হবে। ফ্রিজে সরপুটি মাছ আছে, ডুবা তেলে ভাইজা দেব। এত কথা বলো কেন মলিনা? আপনার সাথেই তো কথা বলি, ছাদে গিয়া অন্য বাড়ির কারোর সাথে গফ করি না, আমারও তো শখ নাই। রূপা বসার ঘরে ঢুকলো। রাশেদ নামের মানুষটা মেরুন কালারের বিশাল সুটকেস খুলে ঘাটাঘাটি করছে। মেয়েদের সুটকেসের রং হয় মেরুন। এই মানুষটার চোখ যেমন মেয়েলি, রুচিও মেয়েলি। সুটকেসের কিছু কাপড় মেঝেতে, কিছু সোফায়। রূপা বলল, 2টা মাই বন্ধ, চা দিতে সামান্য দেরি হবে। চুলা বন্ধ মানে কি? গ্যাস আছে? আমার সাথে টুল সেট আছে, আমি ঠিক করে দিতে পারি। রূপা বলল, চুলা বন্ধ মানে 2টা বার্নারই এনগেজ, রাতের খাবার তৈরি হচ্ছে। রাতে কি রান্না? রূপা অনেক কষ্টে বিরক্তি চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলল, জানি না কি রান্না। আপনার খুব জানতে ইচ্ছে হচ্ছে, মলিনাকে জিজ্ঞেস করে জেনে দিতে পারি। মলিনাকে? আমাদের বাড়ির কাজে মেয়ে, তার সঙ্গে তো আমার দেখা হয়েছে, সেই দরজা খুলে দিয়েছে। এত মিষ্টি চেহারা, সে যে হাউসমেট বুঝতেই পারেনি। রূপা, আমি তোমার জন্য 1 প্যাকেট চকলেট এনেছি, ব্রাজিলের চকলেট, একটু তিতকুটে ভাব আছে, খেতে খুব ভালো। থ্যাংক ইউ। তাহলে তোমার নাম রূপা? হ্যাঁ। বারবার নাম জিজ্ঞেস করছেন কেন? নাম পছন্দ হচ্ছে না? না, সরি, বাবা আমার নাম রাখার সময় আপনার কথা চিন্তা করেননি। আপনার কথা মাথায় থাকলে হয়তো তিনি অন্য নাম রাখতেন। তুমি মনে হচ্ছে আমার কথায় রাগ করেছ। ঘটনা হচ্ছে, আমার সঙ্গে আন্ডার গ্রাজুয়েটের রূপা ব্যানার্জি নামে একটি মেয়ে পড়তো। মেয়েটা গাধা টাইপ ছাত্রী, ভীষণ বাজি, গাঁজা টাজা খেত। সমস্যাটা এখানেই। কি সমস্যা? তোমার নাম রূপা শোনার পর থেকে বারবার তোমার মধ্যে রূপার ছায়া চলে আসছে। উচিত না, কিন্তু চলে আসছে। এই ফিলিংসের ইংরেজি একটা নাম আছে, নামটা মনে করতে পারছি না, সরি। অকারণে সরি বললেন কেন? তুমি বা অকারণে রাগ করছো কেন? রূপা ব্যানার্জি অতি পাজি একটি মেয়ে, সেই দোষ তো আমার না। আমার নাম যে রূপা, এই দোষও আমার না, আমি আমার নিজের নাম রাখিনি। রাশেদ বলল, সরি। মলিনা ট্রেতে করে 2 কাপ চা নিয়ে ঢুকলো। রাশেদ বলল, মলিনা, আরেক কাপ চা নিয়ে এসো, 3 জন মিলে চা খেতে খেতে গল্প করি। আর এই নাও, এই চকলেটের প্যাকেট তোমার জন্য। মলিনা হতভম্ব হয়ে তাকালো রূপার দিকে। রূপা বলল, আমি চা খাবো না। মলিনা, তুমি আমার চাটা খেতে খেতে ওনার সঙ্গে গল্প করো, আমি বাবার সঙ্গে কথা বলে আসি।
রাশেদ অবাক হয়ে বলল, মলিনা তো আমাকে দরজা খোলার সময় বলেছে উনি রাজশাহী গেছেন। রূপা বলল, রাজশাহীর মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, বাংলাদেশের টেলিফোন সার্ভিস যথেষ্ট উন্নত। আরে তাই তো, সরি রূপা, দেখো তো এটা কি তোমার পছন্দ হয়? জিনিসটা কি? দেখতে অবিকল কলম, তাই না? আসলে ডিজিটাল ভয়েস রেকর্ডার। 10 ফুট দূরের শব্দ সে রেকর্ড করবে, নিখুঁত সাউন্ড, ব্যাকগ্রাউন্ড নয়েজ বাদ দেওয়ার ব্যবস্থা আছে না? নিতান্ত অনিচ্ছায় রূপা হাত বাড়ালো। নিতান্ত অপরিচিত কারো কাছ থেকে উপহার নেওয়া যায় না, ভদ্রলোক তার বাবার পরিচিত, তাতে কি? আরও অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। লাই ডিটেক্টর, খেলনা ভার্সন, তবে ভালো কাজ করে, মিথ্যা বললেই লাল বাতি জ্বলবে, পিপ পিপ শব্দ হবে। চা খেয়ে বের করে দিচ্ছি, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলে এসো। রূপার বাবা হারুনুর রশিদ একটা প্রাইভেট কলেজে ইতিহাস পড়াতেন, 2 বছর হলো রিটায়ার করেছেন। অবসর জীবনে তার 2টা কাজ, বঙ্গ ইতিকথা নামে একটা ইতিহাসের বই লেখা এবং পীর ফকিরের অনুসন্ধানে যাওয়া। রূপার ধারণা পীর ফকিরের অনুসন্ধান তার একটা উপলক্ষ। তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন বলেই পীর ফকির তার মাথা সামান্য এলোমেলো, কারণ বঙ্গ ইতিকথা নামে যে বিশাল গ্রন্থ তিনি লিখছেন তার সবটাই কবিতার ছন্দে। সুলতানি আমলের লেখা এইভাবে শুরু করেছেন, ছটফটে স্বভাব হলে ধৈর্য ধরুন, সুলতানি আমল কথা মন দিয়ে শুনুন। 1342 থেকে আমলে শুরু, শামসুদ্দিন ইলিয়াস শাহকে মানা জাগগুরু, বখতিয়ার খিলজিতে পূর্ণ হয় নাম, সুলতানি আমল কথা শুরু করিলাম। হারুন এখন আছেন রাজশাহীর বিরামপুরে, সেখানে মদিনা নামের একজনকে পেয়েছেন। মদিনার প্যারানর্মাল ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। হারুনুর রশিদ অতি দ্রুত মুগ্ধ হন, আবার তার চেয়েও দ্রুততায় তার মুগ্ধতা ভাঙে। রূপার টেলিফোন পেয়ে তিনি প্রথম কথা যেটা বললেন তা হলো, রূপা মাই ডটার, অনেক দিনের চেষ্টার পর জেনুইন জিনিস পেলাম। বাংলাদেশ হয়েছে ফ্রডের আখড়া, সব নকল, এই প্রথম আসল পেয়েছি, ঘটনা শোন। রূপা বলল, আগে আমার কথা শোনো, তারপর তোমার আসল জিনিসের কথা শুনবো। না না শোন, আমি এত এক্সাইটেড যে আমি আমার পেটের কথা না বললে তোর কথা শুনতেই পারবো না, মন বসবে না। আচ্ছা বলো। রাজশাহীর একটা লোকাল নিউজ পেপারে প্রথম খবরটা পড়লাম, খবরের হেডিং ঘড়ি কন্যা। মূল বিষয় ঘড়ির কন্যা না, ঘড়ি দেখে টাইম বলতে পারে। মনে কর কেউ গেল মদিনার কাছে, সে বলল, মদিনা আমার ঘড়িতে কয়টা বাজে? মদিনা সঙ্গে সঙ্গে টাইম বলে দেবে। আমি চিন্তা করলাম মেয়েটার কাছে লুকানো ঘড়ি থাকতে পারে, হয়তো জামার আড়ালে এমনভাবে রাখে যে সে শুধু দেখতে পারে, অন্যরা পায় না। আমি করলাম কি, নিজের ঘড়ি 45 মিনিট পিছিয়ে রাখলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, সে হুবহু বলে দিল, 1 মিনিট ওদিক ওদিক না। অদ্ভুত না? অদ্ভুত। প্যারানর্মাল ক্ষমতা নিয়ে অনেক মানুষ জন্মে, আমরা তার খবর রাখি না। এই নিয়ে বিখ্যাত কবিতা আছে, ফুল মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়াশড ইটস সুইটনেস ইন দি ডিজার্ট এয়ার। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাবা তোমার কথা মন দিয়ে শুনলাম, এখন আমার কথা শোনো। রাশেদ সাহেব এসেছেন। রাশেদ সাহেবকে? জানি না কে। আরে গর্ধব মেয়ে, জিজ্ঞেস করবি না আপনি কে, আপনার পরিচয় কি, কি করেন? বাবা আমি কোর্টের উকিল না, জেরা করতে পারি না। ভদ্রলোক বলেছেন তুমি তাকে খুব ভালো করে চেনো, বেশ কয়েকবার টেলিফোনে তার সঙ্গে তোমার কথা হয়েছে। হারুন বললেন, রাশেদ নামের একজনকেই আমি চিনি, সে চিটাগঙ্গে থাকে, কাঠের দোকান আছে, চেরাই কল আছে। কাঠের গুতা খেয়ে তার একটা চোখ নষ্ট হয়েছে বলে সবাই তাকে ডাকে কানা রাশেদ। আমেরিকার কোনো রাশেদের সঙ্গে আমার কথা হয় নাই। বলো কি? আমার তো মনে হচ্ছে বাজে মতলব নিয়ে কেউ ঢুকেছে। ঢাকা শহরে এরকম আজকাল হচ্ছে, মিথ্যা পরিচয় দিয়ে ঢুকে সর্বনাশ করে চলে যাচ্ছে, খুন খারাপি পর্যন্ত করছে। আজকে পেপারেই তো আছে, গাধা মেয়ে খবরের কাগজ পড়িস না। ঘুম ভাঙার পর প্রথম কাজ খবরের কাগজ পড়া। তুই বুঝতে পারছিস না যে ভয়ঙ্কর কেউ ঢুকেছে? আমার সেরকম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি ভুল করে বাড়িতে এসেছেন। এক্ষুনি বিদায় কর। উনি চা খাচ্ছেন, চা খাওয়া হোক তারপর বলবো। চা খাচ্ছে মানে কি? তাকে তো ঘরেই ঢুকতে দেওয়া ঠিক হয় নাই, গেট তোকে বিদায় করে দেওয়া উচিত ছিল। দারোয়ান একটাকে রেখেছি, গাধার গাধা, কাউকে কিছু জিজ্ঞেস করবে না, আনওয়ান্টেড লোকজন কুলে করে এনে সোফায় বসিয়ে দিয়ে যাবে। আর তুইও এমনই অতিথিপরায়ণ, কিছু জিজ্ঞেস না করেই চা কফি কেক পেস্ট্রি। বাবা তুমি উত্তেজিত হও না, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করাকরির কিছু নাই, তুই তাকে বলবি আপনি ভুল ঠিকানায় এসেছেন, নাও গেট লস্ট। বিদায় হবার পর আমাকে টেলিফোন করে জানাবি যে বিদায় হয়েছে। আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ব। বসার ঘর ফাঁকা, মলিনার হাতে চায়ের ট্রে, সে রান্নাঘরের দিকে যাচ্ছে। রূপা বলল, উনি কোথায়? মলিনা বলল, ঘুমাইতাছে, গেস্ট রুম খুললা দিলাম, সাথে সাথে বিছানায় শুইয়াই ঘুম। আমারে বলছেন খাওয়ার সময় ডাক দিতে, আগে ডাক দিলে আমার জন্য শাস্তির ব্যবস্থা। কি শাস্তি আল্লাহই জানে, কি সুন্দর কইরা বলছে, ডাকলে শাস্তি। রূপা বলল, শাস্তি দিলে দিবেন, এক্ষুনি ডাকো, উনি ভুল বাড়িতে এসেছেন। কি কোনাপা, ডেকে তুল। তোমাকে যে চকলেটের প্যাকেট দিয়েছে সেটা ফেরত দাও। মলিনা বলল, সর্বনাশ, প্যাকেট খুললা 3টা চকলেট খায়া ফেলছি। খেয়ে ফেলেছো, ভালো করেছো, এখন ওনাকে ডেকে তোলো। মলিনা চিন্তিত মুখে গেস্ট রুমে ঢুকলো, পেছনে পেছনে গেল রূপা।
রাশেদ মরার মতো ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির পর চোখ তুলল। তার চোখ টকটকে লাল, দৃষ্টি এলোমেলো। রূপা বলল, আপনি ঠিকানা ভুল করেছেন বাবা, আপনাকে চেনেন না, তার সঙ্গে আপনার কথাও হয়নি। তিনি একজন রাশেদকেই চেনেন যার একটা চোখ নষ্ট। সবাই তাকে ডাকে কানা রাশেদ। ও আচ্ছা। রূপা বলল, আমি দারোয়ানকে বলেছি সে একটা সিএনজি এনে দেবে, আপনি সিএনজি নিয়ে চলে যাবেন। সিএনজি কি? সিএনজি হলো ইয়েলো ক্যাব, গ্যাসে চলে, কনসেন্ট্রেটেড ন্যাচারাল গ্যাস, সিএনজি। ও আচ্ছা বলেই রাশেদ আবার বিছানায় শুয়ে চোখ বুঝল। মলিনা বলল, আফা, ওনারে জাগানি অসম্ভব, দেখেন নাকি ঘুমাইতেছে। রূপা বলল, কিছুক্ষণ পর আবার ডাকো। রাইতে খাওয়ার সময় ডাকি আফা, খাওয়া দাওয়া কইরা চইল্লা যাবে। জিগাইতেছিল রাইতে রান্না কি। বিদেশ থাকে, দেশি খাওয়ান খায় না। আমি বললাম মুরগির সালন করেছি, বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছের ঢাল, সরপুটি ভাজি। মলিনা, কথা বন্ধ, আরেকবার ডাকো। মলিনা কিছুক্ষণ ডাকাডাকি করলো। রাশেদ চোখ মেলে আবারও চোখ বন্ধ করলো। মলিনা বলল, ভাইজানরে এখন হাতি দিয়া টাইনাও তুলতে পারবেন না। এর মধ্যে ভাইজান পাতিয়ে ফেলেছ? আমি তো ওনারে রাশেদ বললে ডাক পারতে পারি না, ভাইজান ছাড়া উপায় কি? তুমি যেভাবেই পারো তোমার ভাইজানকে ডেকে তোলো, প্রয়োজনে গায়ে এক বালতি পানি ঢেলে দাও। 10টা মিনিট পরে পানি ঢালিয়া পা আরামের ঘুম দিছে, মায়া লাগে। ঘুমন্ত মানুষের জোর কইরা তুলতে নাই, যে তোলে তার শৈল কাঁপানি রোগ হয়। শৈল কাঁপানি রোগ কি? ঘুমের মধ্যে শৈলে ঝুঁকির মতো হয়। অদ্ভুত অদ্ভুত কথা কোথা থেকে পাও? মলিনা বলল, আপনি আপনার ঘরে যান, 1 ঘন্টা পরে আসেন, দেখবেন সব ক্লিয়ার। আমি নিজে সিএনজিতে তুইল্লা বলবো ভাগ। একটু আগে বলেছ 10 মিনিট, এখন বলছো 1 ঘন্টা। হাতে কিছু সময় রাইখা বলছে, ওনার জিনিসপত্র গুছাইতেও সময় লাগবে। দেখেন কি করছে, 2টা সুটকেসের সব জিনিস বাইর করছে। ওই যে হলদা জিনিসটা দেখতেছেন, এটা মিথ্যা যন্ত্র। এই যন্ত্রে মিথ্যা বললে ধরা খাইতে হয়, লাল বাতি জ্বলে, পিপ পিপ শব্দ হয়। রূপা বলল, উনি আমাকে 1 প্যাকেট চকলেট আর ভয়েস রেকর্ডার দিয়েছেন, তোমাকে দিয়েছেন, উনি তোমাকে ফেরত দেবে। আমি নিজের ঘরে 1 ঘন্টা থাকবো, এর মধ্যে তুমি সব ব্যবস্থা করবে। যাবার সময় উনি যদি আমার সঙ্গে দেখা করতে চান, তুমি বলবে আপার ঝড় এসেছে, আপা দরজা বন্ধ করে শুয়ে আছেন। মিথ্যা কথা বলবো, উনি যন্ত্রপাতি নিয়ে আইছে, মিথ্যা বললে কোনো বিপদজানি হয়? রূপা জবাব না দিয়ে দোতলায় উঠে গেল। এখানে যতক্ষণ থাকবে মলিনার বকবকানি শুনতে হবে, মেয়েটা ননস্টপ কথা বলতে পারে। রূপার ধারণা, সুযোগ দিলেই মলিনা এক নাগারে কথা বলার একটা বিশ্ব রেকর্ড করে গিনিস বুকে নাম তুলে ফেলতে পারে। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের কাজের মেয়ে বলে সুযোগটা সে পাচ্ছে না। দোতলায় রূপাদের 3টা কামরা, একটায় তার বাবা থাকেন, সেটা সবচেয়ে ছোট। বড় ঘরে থাকে, তার নাকি ফাপড় লেগে যায়। ঘুম ভাঙলে মনে হয় মাঠে শুয়ে আছেন। তার ধারণা, শোভার ঘর এমন হবে যে বিছানায় শুয়ে সবকিছু হাতের নাগালে পাওয়া যাবে। বুকশেলফ, টেবিল, ওয়ার্ড্রব সব থাকবে বিছানার সঙ্গে লাগানো। দোতলার বিশাল সাইজের ঘর দুটাই রূপার। একটাকে রূপা ছবি আঁকার স্টুডিও বানিয়েছে। এই ঘরের ছোট 2টা জানালা ভেঙে বড় একটা জানালা করা হয়েছে। ঘরে প্রচুর আলো আসে। এই ঘরের সঙ্গে টেরাসের মতো আছে, টেরাসের সুন্দর বাগান। এক কোনায় বিশাল চৌবাচ্চা বানানো হয়েছে হারুন সাহেবের উৎসাহে। সেখানে দেশি মাছ ছাড়া হয়েছে, শিং, মাগুর, কই, তেলাপিয়া মাছগুলি আনন্দে আছে। হারুন চৌবাচ্চা আরও বড় করে সেখানে গলদা চিংড়ি চাষের চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করছেন। রূপা রাজি হচ্ছে না। সে বলেছে, বাড়ির ছাদে পুকুর বানানোর কিছু নেই, ছাদ হচ্ছে সুন্দর বেড়ানোর একটা জায়গা, সেখানে মাছ চাষ করতে হবে কেন? হারুন বলেছেন, মাছ কি অসুন্দর? মাছ অসুন্দর না, চৌবাচ্চা থেকে ছিপ দিয়ে তোমার মাছ ধরাটা অসুন্দর। অসুন্দরকে বাদ দিলে সুন্দর হয়। বাবা, তোমার সঙ্গে আমি বাজে তর্কে যাব না। যাবি না কেন? কোন একটা তর্কে গেলেই তুমি টিচার ভাব ধরে ফেলো, ক্লাসের বক্তৃতা দিচ্ছ এরকম ভঙ্গি। আর আমি যেন তোমার ছাত্রী, তাও বুদ্ধিমান কোনো ছাত্রী না, বুকা ছাত্রী। রূপা যদিও বলে মাছের চৌবাচ্চা তার খুব অপছন্দ, ঘটনা তা না। সে চৌবাচ্চার পাশে বসে মাছ দেখে অনেকটা সময় কাটায়। গত মাসে মাছের একটা জল রং ছবি এঁকেছে। ছবিতে একটা ডুবন্ত মাছের গায়ে আলো পড়েছে। ছবির নাম জন্মে মীন রাশি। পুরো ছবিতে একটাই রং ব্যবহার করা হয়েছে, নীল রঙের নানান শেড। হারুন ছবি দেখে বলেছেন, নামের অর্থ কি? জন্মে মীন রাশি বলতে তুই কি বোঝাচ্ছিস? ছবিটা দেখে তোমার কেমন লাগছে সেটা বলো, নাম কোনো ব্যাপার না। হারুন বললেন, দর্শক নামের সঙ্গে ছবি রিলেট করবে, নাম ব্যাপার না হবে কেন? মনে কর আমি একটা গোলাপের ছবি এঁকে ছবির নাম দিলাম হংসডিম্ব, তার কোনো অর্থ হবে? বাবা, ধরে নাও ছবিটার কোনো নাম নেই, এখন বলো ছবি কেমন লাগছে? হারুন গম্ভীর গলায় বলেন, ছবি দেখে মনে হচ্ছে পেইন্টারের কাছে নীল রঙের একটা টিউবই ছিল, সে তা দিয়েই ছবি আঁকার চেষ্টা করেছে। চেষ্টা খুব যে সফল হয়েছে তাও না। বাবা, তুমি ইতিহাস বুঝো, ছবি বুঝো না। সেটাই তো স্বাভাবিক রে মা, তোরা যারা ছবি আঁকিস তারা ছবি বুঝবি, ইতিহাস বুঝবি না। বাবা, আমি ওয়াটার কালারে গোল্ড মেডেল পাওয়া মেয়ে,
ক্রিয়েটিভ ক্ষেত্রে গোল্ড মেডেল কোনো কাজের কথা না। পিকাসো কখনো গোল্ড মেডেল পাননি। জয়নুল আবেদিন কলকাতা আর্ট স্কুল থেকে পাশ করেছিলেন, তার রেজাল্ট ভালো ছিল না। পাকিস্তানের ওরিয়েন্টাল পেইন্টার আব্দুর রহমান চুগতাই আর্ট কলেজের পরীক্ষায় ফেল করেছিলেন। বক্তৃতা বন্ধ করো বাবা, শেষ কথাটা শোন। লুভরে মিউজিয়ামে ভারতবর্ষের মাত্র একজন পেইন্টারের ছবি আছে, তিনি কখনো আর্ট স্কুলে বা কলেজে পড়েননি। তার নাম কি জানতে চাস? না। জেনারেল নলেজ বাড়াবি না? না। তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কেউ হন সেটা বল। আমি জানি না, দয়া করে এখন চুপ করো। আচ্ছা যা, চুপ করলাম। জন্মে মীন রাশি নিয়ে মন খারাপ করিস না, যখন ভালো ছবি আঁকবি আমিই প্রথম বলবো। তোমার কিচ্ছু বলার দরকার নেই। রূপা বসে আছে চৌবাচ্চার দক্ষিণ দিকে। আকাশে মেঘ ঝমছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। চৌবাচ্চার পানিতে বিদ্যুৎ চমকের প্রতিবিম্ব পড়ার সঙ্গে মাছেদের জগতে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে। রূপার দেখতে মজা লাগছে। মাছেরা ভয় পাচ্ছে, সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তেলাপিয়াগুলি। বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে এরা লাফিয়ে পানি থেকে শূন্যে উঠে যাচ্ছে। একটা মাছ তো রূপার কুলে এসে পড়তে পড়েনি। রূপাদের দুতলা বাড়িটা কলা বাগানের ভেতরের দিকে, তাদের বাড়ির পাশ দিয়েই ভূতের গলি গিয়েছে। রূপার দাদা 1 বিঘা জমিতে ছোট্ট একটি দোতলা বাড়ি বানিয়ে বাড়ির নাম দিয়েছিলেন ভূতের বাড়ি। তিনি বৃক্ষপ্রেমিক মানুষ ছিলেন, বাড়ি ঘিরে নানান ধরনের গাছপালা লাগিয়েছিলেন। ভূতের বাড়ি নামকরণের জন্যই কিনা কে জানে এই বাড়িতে ভূতের খুব উপদ্রব শুরু হয়। নিশিরাতে ছাদে নুপুর পায়ে হাঁটার শব্দ, ঝড় নেই, বাতাস নেই, আপনা আপনি জানালা বন্ধ হচ্ছে খুলছে। রান্নাঘরের মিটসেপের সব খাবার দেখা যায় রান্নাঘরময় ছড়ানো। রূপার দাদা হাজি শরীফুদ্দিন নিজেও একদিন ভূতের হাতে পড়লেন। রাতে বাথরুমে গিয়েছেন, তারপর আর বাথরুম থেকে বের হতে পারেন না, দরজা খুলে না। তিনি ছিলেন দোতলায় একা, একতলায় একজন দারোয়ান আর রান্নার ছেলে। শরীফুদ্দিন চিৎকার করে গলা ফাটাচ্ছেন, কেউ শুনছে না। দরজা খুলল ফজরের আজানের পর। শরীফুদ্দিন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেলেন। ভূতের বাড়ি পরিত্যক্ত হয়ে গেল। রূপার জন্মের পর বাড়ির নাম বদলে হারুন বসবাস শুরু করলেন। বাড়ির নতুন নাম হলো রূপা। রূপার ধারণা তাদের বাড়িতে এখানেও ভূত আছে, তবে ভূতেদের আগের সেই ক্ষমতা নেই। আশেপাশে বিশাল সব অ্যাপার্টমেন্ট হাউস হয়, তারা খুনটাসা হয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। রূপা দোতলা থেকে একতলায় নামলো। মলিনার সঙ্গে সিঁড়ির গাড়োতেই দেখা। মলিনা বলল, আফা খানা লাগামু? উনি বিদায় হয়েছেন? যে না। একবার আমারে বললেন ঠান্ডা 1 গ্লাস পানি দাও, পানি দিলাম, পানি খাইয়া আবার ঘুম। আমারে বললেন তোমার নাম মলিনা, অর্থাৎ মলিন, নামটা সুন্দর না, এখন থেকে আমি তোমাকে ডাকবো মলি। আমি বললাম ভাইজান আপনার যা মনে চায় ডাইকেন, আমার কোনো সমস্যা নাই, আমারে মহারানী ডাকলেও যা, মরনি ডাকলেও তা। রূপা বলল, তুমি কি তাকে বলেছো যে উনি ভুল ঠিকানায় এসেছেন? বলার সুযোগ কই পাইলাম আফা, উনি আসেন ঘুমের মধ্যে। আমারে বলেছেন প্লেনে উঠলে কি জানি হয়, তখন খালি ঘুম ধরে, 2-3 দিন সামানে ঘুমাইতে হয়। আজব ব্যাপার না আফা, আল্লাহ বাঁচাইছে যে আমি কোনোদিন প্লেনে উঠি নাই। হারুন আবার টেলিফোন করেছেন। তার উদ্বিগ্ন গলা শোনা গেল। বেটা বিদে হয়েছে? না। কেন, কি করছে? ঘুমাচ্ছে। রূপা তুই ঠিক করে বলতো সমস্যা কি? আমি তেমন কোনো সমস্যা দেখছি না, জেটলেগের ধাক্কায় পড়ে ঘুম দিয়েছে, তার ঘুম ভাঙানো যাচ্ছে না। আমি টেলিফোন ধরে আছি, যা থাপ্পড় দিয়ে ঘুম ভাঙা কষে থাপ্পড় দিবি যেন আমি টেলিফোনের থাপ্পড়ের শব্দ শুনতে পাই। বাবা অস্থির হইও না। অজানা অচেনা একজন ট্রেসপাস করেছে, আমি অস্থির হব না? না, কারণ এত দূর থেকে অস্থির হয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। যে ট্রেসপাস করেছে সে কোনো সন্ত্রাসী না। বুঝলি কি করে? চোখের দিকে তাকিয়ে বুঝেছি। চোখের ডাক্তার হয়ে গেছিস? ফাজিল মেয়ে, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যন্ত্রণা বিদায় করবে। 5 মিনিট পর আবার টেলিফোন করব। বাবা তোমার ওই আধ্যাত্মিক ক্ষমতাধর মেয়ের বিষয়ে একটা কথা জানতে চাচ্ছি, তোমার রাগ একটু কমিয়ে প্রশ্নের জবাব দাও। কি জানতে চাস? মনে করো তুমি মদিনার কাছে গেলে, তোমার হাতে হাত ঘড়ি সেখানে বাজে 12টা, পকেটে আছে পকেট ঘড়ি, তার টাইম সেট করা হয়েছে 8টায়, তোমার সঙ্গে মোবাইল টেলিফোনের ঘড়িতে 9টা। এখন মদিনা কোন সময়টা বলবে? এই পরীক্ষা তো করিনি, ইন্টারেস্টিং পরীক্ষা। বাবা তুমি ইন্টারেস্টিং ঘড়ি পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো, এখানে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামিও না। আমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, মেয়েদের বুদ্ধি কাজে লাগে না। বুদ্ধি কাজে লাগাতে পারলেই কাজে লাগে, বেশিরভাগ মানুষ কাজে লাগাতে পারে না। বাবা টেলিফোন রাখি, ওই লোকের ঘুম মনে হয় ভেঙেছে। রাশেদ গেস্ট রুম থেকে বসার ঘরে এসেছে। রূপাকে দেখে বলল, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার জীবনটা ভুলে ভর্তি। ছোটোখাটো ভুল না, বড় বড় ভুল। আপনি যখন বললেন আপনার নাম রূপা, তখনই আমার বোঝা উচিত ছিল যে ঠিকানায় আমার যাবার কথা সে বাড়িটির মেয়েটির নাম রুনা। রুনার সঙ্গেও আমার কথা হয়েছিল, একবার না অনেকবার। যাই হোক, আমি 3 মিনিটের মধ্যে বিদেয় হচ্ছি। রূপা বলল, এখন রাত 10:40, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বের হবেন এবং ভুল করে আবারও অনেকটা বাড়িতে উঠবেন। সেই বাড়ির মেয়ের নাম হয়তো রুমা, তাকে ব্রাজিলের চকলেট দেবেন, ভয়েস রেকর্ডার দেবেন, এটা ঠিক হবে?
আমি হোটেলে উঠব, দিনের ঠিকানা খুঁজে বের করব। যাদের কাছে যাচ্ছেন তাদের টেলিফোন নাম্বার নিশ্চয়ই আছে, তাদের টেলিফোন করে দিন, তারা এসে আপনাকে নিয়ে যাবে। টেলিফোন বুক আনতে ভুলে গেছি। ভালো করেছেন, আসুন খেতে বসি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, সকালে ঘুম থেকে উঠে চলে যাবেন। থ্যাংক ইউ, তুমি খুবই ভালো মেয়ে। আমাকে তুমি তুমি করে বলবেন না, তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সরি, যান হাত মুখ ধুয়ে আসুন, আমরা ডিনার করি, খিদে লেগেছে না? রূপা খাবার টেবিলের দিকে রওনা হলো। তার মোবাইল ফোন বাজতে শুরু করেছে। হারুন টেলিফোন করেছেন। রূপা ধরল না। খাওয়া দাওয়া শেষ হোক, তারপর বাবাকে সব জানানো যাবে। মলিনা শুকনো মুখে খাবার ঘরে ঢুকে বলল, আফা, উনি তো চলে গেছেন, জিনিসপত্র সব ফালায় ধুইয়া বৃষ্টির মধ্যে রওনা। সে কি? আমি বললাম বৃষ্টির মধ্যে যান কই? উনি বললেন হোটেলে। তারপর ইংরেজিতে কী যেন বললেন, মনে হয় ভাবছেন আমি ইংরেজি জানি। আমিও ভাব ধরলাম ইংরেজি জানি। আমি বললাম ইয়েস ইয়েস। রূপা বলল, কথা বন্ধ করে খাবার দাও, আগে মোমবাতি জ্বালাও, যেরকম ঝড় তুফান হচ্ছে এক্ষুনি কারেন্ট চলে যাবে। কারেন্ট গেলে মোমবাতি জ্বালানোর পর। রূপা টেলিফোন করলো তার বাবাকে। বাবা, ঢাকায় ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার দিকের খবর কি? না, ওই লক্ষ্মী গেছে? হ্যাঁ বাবা, গেছে। তুমি শুকরানা নামাজ পড়তে পারো। ভেরি গুড, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। ভদ্রলোক 3টা সুটকেস ফেলে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় নেমেছে। রাস্তাঘাট কিছুই চিনে না, কোথায় যাবে কে জানে। হয়তো মলম পার্টির হাতে পড়বে, মলম পার্টি চোখে মলম ঢলে মানিব্যাগ নিয়ে চলে যাবে। কিংবা খুর পাড়ির হাতে পড়বে, তারা পেটে খুর বসাবে, রাস্তায় মরে পড়ে থাকবে। এত রাতে ছাড়লি কেন? বাবা, তোমার কি এখন মায়া লাগছে? হারুন চুপ করে রইলেন। রূপা বলল, তোমার মায়া লাগছে, তার কারণ কি জানো বাবা? তার কারণ লোকটা তার সব কিছু ফেলে গেছে, জিনিসপত্র সব নিয়ে গেলে মায়া লাগতো না। এই লোক কিন্তু তার জিনিসপত্র নিতে ফিরে আসবে না। কিভাবে জানিস ফিরে আসবে না? তুমি তো প্যারানর্মাল ক্ষমতাধর মানুষের খুঁজে সারা দেশ ঘুরে বেড়াও। তোমার নিজের মেয়েরই যে এই ক্ষমতা আছে তা জানো না। বাবা রাখি, প্রচণ্ড খিদে লেগেছে। কি রান্না করেছে? জানি না কি রান্না করেছে, তোমার সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। রূপা লাইন কেটে দিল। হারুন লাইন কাটার পরেও হেলো হেলো করতে লাগলেন। রাস্তার মোড় পর্যন্ত যেতেই রাশেদ পুরোপুরি ভিজে গেল। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা, দমকা বাতাস পেছন দিক থেকে আসছে, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। রাশেদের একবার মনে হলো সে ফিরে যায়, হট শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে কম্বল গায়ে শুয়ে থাকবে। রূপাদের বাড়ি খুঁজে বের করা সমস্যা না, গাছপালায় ভর্তি বাড়ি। বাড়ির নাম রূপা। ফিরে গেলেই হয়। রূপা যদি জিজ্ঞেস করে চলে গিয়েছিলেন কেন, তখন সত্যের মতো করে কিছু মিথ্যা বলতে হবে। যেমন হঠাৎ সিগারেট খাবার ইচ্ছা করলো, ডিনারের শেষে সিগারেট খাবো, এই জন্যই সিগারেটের সন্ধানে গিয়েছিলাম, ঝড় বৃষ্টির মধ্যে পড়বো ভাবিনি। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাথার ভেতরের লজিক অংশ বলছে ফিরে যাও, আবেগ অংশ বলছে না। রূপার ওপর হঠাৎ রাগ উঠে যাওয়াতেই সমস্যা হয়েছে। এমন মিষ্টি চেহারার একটা মেয়ে, কি কোমল গলার স্বর। সে কি করে বলে আমাকে তুমি তুমি করে বলবেন না? তুমি বলার মতো ঘনিষ্ঠতা আমাদের সঙ্গে হয়নি। সে কি ভেবেছে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলা? মেয়েটিকে অনেকগুলি কারণে সে তুমি বলতে পারে, কারণগুলো ভাবতে ভাবতে হাঁটা যাক। কোনো কিছু নিয়ে ব্রেনকে ব্যস্ত রাখলে সে ঝড় বৃষ্টি তুচ্ছ করবে, খিদের কষ্টও কমিয়ে দেবে। আচ্ছা, এখন তুমি সমস্যা। আমি বয়সে তোমার চেয়ে বড়, কাজেই তুমি বলেছি। এটা বড় কোনো অন্যায় না, ঔষধমূলক কোনো আচরণও না, সামাজিকভাবে স্বীকৃত আচরণ ব্যবস্থা। আমি যে দেশে বাস করছি সেখানে আপনি তুমি তুই নেই, সবাই তুমি। আমার ভুল সেখান থেকেও হতে পারে। কোনো মানুষই বিচ্ছিন্ন দ্বীপ না, সবার সঙ্গে সবার সম্পর্ক। তুমি আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করেছো। ভুল করে তোমার বাড়িতে উঠে পড়েছি জেনেও তুমি সঙ্গে সঙ্গে আমাকে বের করে দাওনি, বরং ঝড় বৃষ্টি বের হওয়ার না হতে রাতে ডিনার করে যেতে বলেছ। কাজেই তোমার সঙ্গে ঘনিষ্ঠতা আমার হয়নি তা না, ঘনিষ্ঠতা হয়েছে। এই ঘনিষ্ঠতার কারণে আমি তোমাকে তুমি করে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলেছি, এতেই সমস্যা কি? মানুষের স্বভাব হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, দূরে সরে যাওয়া না। রাশেদের হঠাৎ পা পিছলালো, সে হুমড়ি খেয়ে পড়লো, কাদায় পানিতে মাখামাখি হয়ে উঠে দাঁড়ালো। বিদেশের অচেনা পথঘাটে সাবধানে হাঁটতে হয়। বাংলাদেশ এখন তার কাছে বিদেশ, তার পাসপোর্ট আমেরিকান। তার অনেক সাবধানে হাঁটা উচিত ছিল। ঠান্ডায় শরীরে কাঁপুনি উঠে গেছে, বুকে ঠান্ডা না বসলেই হলো। তার লাংসে সমস্যা আছে, যে পরিমাণ রক্ত তার লাংসের পরিষ্কার করার কথা সে পরিমাণ করতে পারে না। চারদিক জনশূন্য। এমন কিছু রাত হয়নি যে সব লোকজন ঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশ ঝড় বৃষ্টির দেশ, সামান্য দমকা বাতাসে শহরের পথঘাট জনশূন্য হবার কথা না। রাশেদ অন্যমনস্কভাবে কিছুদূর হাঁটলো। রাস্তার মাথায় একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চুলায় আগুন জ্বলছে, আগুন দেখা যাচ্ছে। দোকানি চাদর গায়ে দিয়ে গুটিসুটি মেরে বসে আছে। দোকানের সঙ্গে 6-7 বছরের একটা ছেলে, সে একই চাদরের নিচে, সম্ভবত দোকানের ছেলে। রাশেদ এগিয়ে গেল। শীতে তার শরীর কাঁপছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হচ্ছে। রাশেদ বলল, আমাকে আগুন গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? দোকানি বলল,
পারবো স্যার। ইস, আপনার কি অবস্থা! পা পিছলে পড়ে গিয়েছিলাম। আপনার কপাল কাটছে, রক্ত পড়তাছে, পড়ুক রক্ত। আপনার দোকানে খাবার কি আছে? আমি খুব ক্ষুধার্ত। দুপুরের লাঞ্চে দিয়েছিল স্যালমন মাছ, মাছ খেতে পারি না বলে খাইনি, এখন ক্ষুধায় মারা যাচ্ছি। কেক আছে, খাবেন? কেক কিন্তু টাটকা না, বাসি। কতদিনের বাসি? 1 সপ্তাহ। কেক বাদ আর কি আছে? ডিম আছে, ডিম সিদ্ধ করে দিলে খাবেন? হ্যাঁ খাবো, থ্যাংক ইউ। আপনি বাইরে দাঁড়ায় বৃষ্টিতে ভিজতেছেন, ভিতরে আসেন, একটা গামছা দেই, মাথাটা মুছেন। থ্যাংক ইউ অগেইন। ভাই, আপনার নাম কি? শামসু। শামসু, আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। আমার সঙ্গে বাংলাদেশি কোনো টাকা নেই, আমেরিকান টাকা আছে, ডলার। 60 টাকা পরে দিয়ে অসুবিধা নাই। আপনি কই মেলা দিছেন? মেলা দিছেন মানে কি? যান কই? ভালো কোনো হোটেলে যাব, রাতটা হোটেলে থাকবো। শামসু চায়ের কাপ এগিয়ে দিল, কেটলিতে 2টো ডিম ছেড়ে দিতে দিতে বলল, সিগারেট খাওয়ার অভ্যাস আছে স্যার? একটা সিগারেট দেই, টান দিলে শীতটা কমবো। সিগারেট খাই না স্যার। গরিবদের একটা কথা কি শুনবেন? অবশ্যই শুনবো। ঢাকা শহর নষ্ট হয়ে গেছে, ছিনতাইকারী, মলম পার্টি, মরিচগুড়া পার্টি। এত রাইতে হোটেলে যাওয়ার কথা চিন্তা বাদ দেন। রাতে থাকবো কোথায়? আমার রাতে থাকার কোনো জায়গা নেই। আমার এই দোকানে থাকবেন? আমরা বাপ বেটায় রাইতে দোকানে থাকি। নয়া একটা লুঙ্গি খরিদ করেছি, সেলাই হই না বলা পরি নাই। লুঙ্গি পেছায় শুইয়া পড়বেন, এক ঘুমে রাইত পার। আমি খুব আগ্রহের সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনার দোকানে থাকবো এবং কৃতজ্ঞতার সঙ্গে আপনার দয়ার কথা সারা জীবন মনে রাখবো। শামসু জিবে কামড় দিয়ে বলল, স্যার কি যে কোন, আমি গরিব মানুষ, আমার কি দয়া করার কোনো ক্ষমতা নাই? গরম পানি দেই, স্নান করেন। গরম পানি কোথায় পাবেন? কেতলিতে গরম পানি বলো করতেছে, স্নান কইরা দোকানে ওঠেন, তারপর খানা। রাশেদদের হট বাতের শখ যে ছিল, আয়েশ করেই হট বাত নিল। বালতিতে গরম পানি, মাথায় পড়ছে ঠান্ডা পানি, একই সঙ্গে হিম শীতল পানি এবং গরম পানির ধারা স্নান। খেতে বসেও চমক, খিচুড়ির সঙ্গে ডিমের ভর্তা। রাশেদ আনন্দিত গলায় বলল, খিচুড়ি কোথায় পেয়েছেন? শামসু বলল, বাপ বেটা না খায়া থাকবো? খিচুড়ি সন্ধ্যা ওয়াক্তে আমরা খাইছি, সকালের নাস্তার জন্য কিছু ছিল, সেটা আপনারে দিলাম। খাইতে কি স্বাদ হয়েছে স্যার? অমৃতের মতো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমারে খামাখা ধন্যবাদ দেন কি জন্য? আল্লাহ পাক আপনার রিজিক রাখছে এইখানে, প্রত্যেকটা দানার মধ্যে আপনার নাম লেখা। প্রতি দানায় আমার নাম লেখা? যে দানায় আপনার নাম লেখা নাই, সে দানা মুখে দিতে পারবেন না। ভুলক্রমে মুখে দিলেও থু করে ফেলে দিতে হবে, আল্লাহ পাকের এমনই হিসাব। দোকানে পাটি পাতা, তার উপরে পত্রিকার কাগজ বিছানো হয়েছে। শামসু বলল, কম্বলটা গায়ে দেন। গত বছর শীতের সময় 2টা কম্বল পাইছিলাম, কমিশনার সাপ দিছিলেন, রাতটা কষ্ট কইরা পার করেন। রাশেদ বলল, আমি খুব আনন্দ করে রাতটা পার করব। শামসু বলল, আমার পোলা কিন্তু গাতক আছে। গাতক কি? সঙ্গীত যে জানে তারে কয় গাতক। আপনারা শরম পাইতেছে, শরম ভাঙলে গানে টান দিব। খুব ইচ্ছা ছিল তারে খুদে গান রাজে দিব, কেমনে দিতে হয় জানি না, বললা পারলাম না। খুদে গান কি? টেলিভিশনে পোলাপানের গান, যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা লাখ লাখ টাকা পায়, বাড়ি পায়, তারপর ধরেন লন্ডন যায়, বিলেত যায়। আপনার ছেলে কি ফার্স্ট হওয়ার মতো গান গায়? অবশ্যই। যদি না গায় তাইলে আমি একটা কান কাইটটা আপনারে দিয়া দেব, আপনি কুত্তারে দিয়ে খাওয়াই দিবেন, বাকি জীবন এক কান নিয়ে ঘুরবো, এই ওয়াদা করলাম। রাশেদ বলল, খোকা শুনি একটা গান গাও। পামো না। কেন না? আমি আপনারে শর্মাই। বৃষ্টির জোর বেড়েছে, টিনের ছাদে ঝুমুর ঝুমুর শব্দ। রাশেদ বলল, আই এম এ ব্লেসড পারসন, নো ডাউট অফ দ্যাট, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। শামসু বলল, স্যার কি কইছেন বুঝি নাই। বললাম আমি একজন সুখী মানুষ। শামসু বলল, অনেক বকর বকর করেছি স্যার, গুমধেন মশা নাই, ঝুম বৃষ্টির মধ্যে মশা আসে না, আর যদিও আসে মশার কোয়েল দিয়া দিব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে রাশেদ গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের মধ্যেই শুনলো কে যেন গান করছে, মানুষ ধর মানুষ ভজ, শুনো বলি এ পাগল মন, মানুষের ভিতর মানুষ করিতেছে বিরাজন। শামসুর ছেলে গান করছে। শামসু একটু পরপর বলছে, সাব্বাস বেটা সাব্বাস, স্যার ঘুমায়া পড়ছেন, স্যার ঝাগ না থাকলে পুরস্কার পাইতি। স্বর্গের অপ্সরাদের আরেক নাম কিন্নর, কিন্নরদের আছে ত্রিকাল ভুলানি কণ্ঠ। হত দরিদ্র শামসুর মাতৃহারা শিশুটি পৃথিবীতে এসেছে কিন্নর কণ্ঠ নিয়ে। সেই কিন্নর কণ্ঠ প্রকাশিত হবার জন্যই হয়তো বৃষ্টি স্নাত রজনীতে রাশেদের প্রয়োজন ছিল। প্রকৃতি রাশেদকে নিয়ে এসেছে কিন্নর কণ্ঠের কাছে। প্রকৃতি লীলাময়, তার লীলা বোঝা বড়ই কঠিন। শামসু মিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে চুলা ধরালো। বৃদ্ধের দলের কেউ কেউ মর্নিং ওয়াকে যাবার সময় তার স্টলে চা খায়, দুধ চিনি ছাড়া লিকার চা, আদা চা এবং লেবু। আজ কেউ আসবে না, এখনো বৃষ্টি পড়ছে, আকাশ ঘন কালো। দীর্ঘ জীবন পিয়াসী বৃদ্ধের দল আজ এই বৃষ্টিতে বের হবে না। সকালের প্রথম ব্যবসা মার গেল। রাশেদ জেগেছে, তার চোখ খোলা। শামসু বলল, ঘুম ভালো হয়েছে স্যার? রাশেদ বলল, না, সারা রাত আজে বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি দেখছেন? জন্তুর মতো একটা কি যেন কামড়ে কামড়ে আমার পা খাচ্ছে, আমার প্যারালাইসিস, হাত পা নাড়তে পারছে না, চিৎকার করে কাউকে ডাকতেও পারছে না, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। একটা মুরগি সৎকার ব্যবস্থা করেন স্যার। মুরগি সৎকার ব্যাপারটা কি? একটা মুরগি কিনবেন, গরিব মিসকিনকে দিয়া দিবেন, স্বপ্নের দুষ কাটা যাবে। স্যার চা খাবেন?
না, আমার ধারণা আমার জ্বর এসেছে, মুখ দিয়ে ভাপ বের হচ্ছে। আপনার কাছে থার্মোমিটার আছে, জ্বর মাপার যন্ত্র? যে না, আমরা গরিব মানুষ, মাথায় হাত দিয়ে জ্বর মাপি। আমার মাথায় হাত দিয়ে জ্বরটা মাপুন তো। শামসু রাশেদের মাথায় হাত রাখলো। রাশেদ বলল, জ্বর আছে? আছে। বেশি? জি বেশি, খুব বেশি। আমার নিজেরও তাই ধারণা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জন্ম থেকেই আমার লাংসে কিছু সমস্যা আছে। আপনি কি আমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের নাম কি? সেটা তো স্যার জানি না। শামসুর লক্ষ্য করলো মানুষটার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখ থেকে শাঁসা শব্দ আসছে। শামসু বলল, কি করি কিছুই তো বুঝতে পারতেছি না। স্যার পানি খাবেন? না, বমি আসছে। আপনি একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারবেন? স্যার পারবো। ডাক্তারের ভিজিট কেমনে দিব? আমার কাছে ডলার আছে। রাশেদ কথা শেষ করতে পারলো না, বমি শুরু করলো। বমির সঙ্গে রক্ত আসছে। শামসু বলল, ইয়া খুদা, এখন কি করি? বাবা কিন্তু এখন কবরটা কি? কিন্তু বলল, বাবা ডাক্তার ডাকো, দৌড় দেও। শামসু দোকান থেকে নেমে দৌড়াতে শুরু করলো। রূপা ছবি আঁকতে বসেছে। জল রঙের ছবি আঁকার আয়োজন অনেক। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজনের শুরু। বাথটাবে হ্যান্ডমেড পেপার ভেজানো হয়েছে। ভেজা কাগজ রোদে খানিকটা শুকিয়ে রঙের প্রথম ওয়াশ দিতে হবে। জল রং ছবির বিষয়বস্তু আগে ভাগে ঠিক করা কঠিন। ছবি তার নিজের প্রাণে এগিয়ে চলে। তারপরেও রূপা ঠিক করে রেখেছে তার ছবির মূল বিষয় হবে জানালা। জানালা দিয়ে ঘরের রোদ ঢুকছে, এরকম ছবি। ছবির নাম রুদ্র কিংবা রোদ। রোদের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সানশাইন। একইভাবে ঝুৎস্না, মুনশাইন। কবি সাহিত্যিকরা নতুন নতুন শব্দ তৈরি করেন। ইংরেজি ভাষার কেউ রোদ এবং জোছনার কোনো প্রতিশব্দ কেন করলেন না? ভাবতে ভাবতে রূপা একটা শব্দ নিজেই তৈরি করলো। রোদ হলো সিউব। তার ছবির নাম সিউব। কেউ যদি জিজ্ঞেস করে সিউব কি, সে বলবে রোদ। একইভাবে জোছনা হলো মিউব। রূপার ডিকশনারি খুললে হয়তো দেখা যাবে সিউব বলে কোনো শব্দ আছে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সিউব বা মিউব নামে কোনো শব্দ নেই। কাজেই ছবির নাম সিউব রাখা যেতে পারে। আফা খালুজান আসছে, সাথে একটা মাইয়া নিয়ে আসছে। মাইয়াটারে দেখা মনে হয় দুয়াইতের কালি দিয়া সিনান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি আমার বাপের জন্মে দেখি নাই। মা কালিও এই মাইয়ার কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়ালো। বাথটাবে কাগজ আরো কিছুক্ষণ ভিজলেও ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছা করছে বাবার ব্যস্ত মুখ দেখতে। বাবা যেখানেই যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কলার কাদি, মানকচু, মাটির হাঁড়িতে জিওল মাছ। একবার দুটা রাজহাঁস নিয়ে এসেছিলেন। ছাড়া পেয়েই দুটা হাঁসের একটা ছুটে এসে রূপার হাঁটুতে টুকর দিয়েছিল। রূপা বারান্দায় এসে দাঁড়ালো। হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছেন। একটু দূরে কাপড়ের পুটলি হাতে 10-11 বছরের এক বালিকা। বালিকার গাত্রবর্ণ ঘন কালো। তার মুখ গোলাকার, এতই গোল যে দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল গোল চোখ। গোল চোখে আপনাতেই ভীষ্ময় ভাব চলে আসে। বালিকার চোখে বিস্ময় নেই, ভীষণতা আছে। হারুন রূপার দিকে তাকিয়ে বললেন, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো ওল্ড বাবা। এই কি তোমার ঘড়ি কন্যা? হারুন বললেন, ইয়েস। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছো? ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করিয়ে দেবো, পড়াশোনা করবে। বাবা মা ছেড়ে দিল? না দিয়ে করবে কি? একবেলা খাওয়া জুটে তো 2 বেলা জুটে না, এমন অবস্থা। আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, তারা মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়েছে। মেয়েটাকে কাছে ডেকে 2-1টা কথা বল, ঘড়ির সময় জিজ্ঞেস কর, ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা? ভয় অবশ্যই পাচ্ছে। বস্তি থেকে উঠে আসা মেয়ে, প্রথম ঢাকা শহরে এসেছে, ভয় পাবে না মানে? নাম মদিনা, তাই না বাবা? বাবা মা ডাকে লতি। নাম মদিনা, বাবা মা লতি ডাকবে কেন? আমি জানবো কিভাবে? আমার বাড়িতে তার স্ট্যাটাস কি? কাজের মেয়ে। তার স্ট্যাটাস হচ্ছে গিফটেড চাইল্ড। হারুন গলা উঁচিয়ে ডাকলেন, লতি এদিকে আসো, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মদিনা এগিয়ে এলো। তার আশার মধ্যে কোনো জড়তা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেই ভয় পাচ্ছে না। ভয় না পেলেও কৌতূহল থাকবে। মেয়েটার চোখে কৌতূহলও নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছো সে হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলেছি, ছবি আঁকে। আমার মেয়ের নাম রূপা, তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মদিনা এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি, কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে আর চোখে রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকলো। মদিনাও চোখ তুলে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে। রূপা বলল, ভয় লাগার কিছু নেই, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষের ছেলে মেয়েরাও ভালো মানুষ হয়, আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জানো? মদিনা জবাব দিল না। রূপা বলল, এ বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জানো? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ বসে টেপ লাগানো, রঙের টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা, এইসব আমি কি করি দেখবে, দেখে দেখে শিখবে। মদিনা ঘাড় কাত করে জানালো সে শিখবে। তুমি কি লেখাপড়া জানো?
ক্লাস 5 পাশ করেছি, খুব ভালো। এখন তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে কি কি লাগবে একটা কাগজে লিখে দাও, আমি জানিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখারও একটা পরীক্ষা হবে। আমার কিচ্ছু লাগবে না? অবশ্যই লাগবে, তুমি খালি পায়ে এসেছো। তোমার একজোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট লাগবে, ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারিকেল তেল লাগবে, সাবান, তোয়ালে লাগবে। মদিনা হাসলো। রূপা লক্ষ্য করলো মেয়েটার হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একসঙ্গে হাসছে। আপা একটা কথা বলবো? বলো। আপনার এই বাড়িতে ভূত আছে, তাই নাকি? জি, খারাপ ভূত। ভূতের ভালো খারাপ আছে? তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছ? ঘরের কোনায় খাড়ায় আপনার দিকে তাকাইয়াছিল, এখন নাই। রূপা হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শুনো, ভূত, প্রেত, রাক্ষস, খুক্কস এসব পৃথিবীতে নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে বলে এসব কল্পনা করে। তুমি এখন মলিনার কাছে যাও, মলিনা দেখিয়ে দেবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি সেই লিস্টটাও করবে। মলিনাকে বলবি আমাকে জন্য 1 কাপ চা করে দে। তুমি কি চা বানাতে পারো? না। মলিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়। পারবে না? পারবো। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে? মদিনা বলল, বলতে পারবো না। বাবা বলেছিল জিজ্ঞাসা করা মাত্র তুমি সময় বলো। সব সময় পারি না, মাঝে মাঝে পারি। আচ্ছা যাও। মদিনা উঠে দাঁড়ালো, নিচু গলায় বলল, আফা ভূতটা আবার আসছে, ওই যে কোনায় খাড়ায় আছে। রূপা বলল, ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকুক, তোমাকে যা করতে বলেছি করো। দুপুরে খেতে বসে হারুন বললেন, ওই ছেলে রাশেদ না ফাশেদ কি যেন নাম, সে কি তার জিনিসপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজখবর করেছে? না। হারুন বিস্মিত হয়ে বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্যের কিছু নেই, উনি ইচ্ছা করেই এটা করেছেন, আমার উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা। জিনিসপত্র ফেলে রেখে মেন্টাল প্রেশার। তোমাকে মেন্টাল প্রেশার সে কেন দিবে? তুমি তার কে? আমি তার কেউ না। তিনি আমার উপর মানসিক চাপ দেবেন কেন তাও জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলেছেন। কিছু মানুষ আছে আশেপাশের মানুষদের নিয়ে খেলতে পছন্দ করে, যেমন তুমি। তুমি জীবন্ত গড়ে নিয়ে চলে এসেছো, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছো তোমার সব আগ্রহের সমাপ্তি। তোমার জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে। তুমি কিছুদিন পরে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞান রূপা। জ্ঞান রূপা নাম আমার পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আমার নেক্সট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ হান্ট। রূপা বলল, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারবে। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা তুমি বুদ্ধিমান মানুষ না, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না? না, যে কবিতা ইতিহাসের বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানব? রূপা বলল, বাবা তুমি রেগে যাচ্ছ। আমি তাকে কিভাবে খুঁজে বের করব শুন। ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলবে না, তার নাম রাশেদ। এখন বলো তার ছবি কোথায় পাবে? থানায় ডায়েরি করাবো, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানার সব পুলিশ হাতে রাশেদের ছবি নিয়ে তাকে খুঁজে বের করতে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটাও মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিলেন, তখন হন্তদন্ত হয়ে মলিনা ঢুকলো। তার হাতে রূপার মোবাইল ফোন সেট। মলিনা বলল, আফা আম্মা টেলিফোন করছেন। রূপার মা টেলিফোন করলেই মলিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বলো আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরবো না। তোমাকে আগেও বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বললেন, তুই যে কাজটা করলি তা অভদ্রতা এবং অসভ্যতা। বাইরের কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছেন, নিশ্চয়ই জরুরি কোনো কথা। রূপা বলল, যে কোনো জরুরি কথা ভাবলেই জরুরি, না ভাবলে জরুরি না। এটা কার কথা? জ্ঞান রূপার কথা। হারুন রাগে গলায় বললেন, এইসব বাণীগুলি তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজ খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলায় বের হবে, বইয়ের নাম হবে কথা অমৃত, লেখিকা জ্ঞান রূপা। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মায়ের সঙ্গে অভদ্রতা করেছিস দেখে রাগ উঠেছে। সন্তানরা মা বাবার সঙ্গে অভদ্রতা করবে এটা আমার পছন্দ না। রূপা বলল, বাবা মা অকারণে আমার উপর রাগ করবে এটাও আমার পছন্দ না। কাজেই এখন অপছন্দে অপছন্দে কাটাকাটি। রূপার মায়ের নাম শাইলা খানম, বাংলা সাহিত্যে MA। তিনি স্কুল শিক্ষক, বাবার ছেলে মেয়ে সর্বশেষ জন। তরুণী বয়সে অসম্ভব রূপবতী ছিলেন, এখনো সেই রূপ ধরে রেখেছেন। হারুনের ধারণা এখন শাইলা আগের চেয়েও রূপবতী। যতই দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপার বয়স যখন 7 বছর, তখন এক ঝড় বৃষ্টির রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন। নরম গলায় বললেন, ভয় লাগছে নাকি মা? রূপা বলল, হ্যাঁ। শাইলা বললেন, ভয় লাগারই কথা, মনে হচ্ছে কাছেই কোথাও বাজ পড়েছে। রূপা বলল, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শাইলা বললেন, হ্যাঁ। রূপার আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দুলনা ঝুলে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা।
খাটের চারিদিকে আয়না বসানো, খাটে বসলেই আয়নার অনেকগুলো রূপ দেখা যায়, কিন্তু রূপা তার ঘরে রাতে একা ঘুমোতে তার খুবই ভয় পায়। আকবরের মা কাজের বুয়া মেঝেতে বিছানা করে রূপার সঙ্গেই ঘুমায়, তারপরেও রূপার ভয় যায় না, শুধু মা পাশে থাকলে তার ভয় লাগে না। রাতের খাবার শেষ করে শাইলা রূপার সঙ্গে ঘুমোতে এলেন। রূপা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা আমার আর ভয় লাগছে না। শাইলা বললেন, খুব ভালো। রূপা বলল, মা গল্প বলো। শাইলা বললেন, গল্প না, আজ রাতে তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। রূপা বলল, আচ্ছা, শুধু যখন বজ্রপাত হবে তখন মন দিয়ে শুনতে পারবো না। শাইলা বললেন, জরুরি কথাটা হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে ঠিক করতে হবে তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে। তুমি কোথায় যাবে? চিটাগং, সেখানের এক কলেজে আমি চাকরি পেয়েছি। যাবে আমার সঙ্গে? রূপা বলল, না, স্পষ্ট করে বলো, আমি তোমার সঙ্গে যাব। রূপা কি বলল বোঝা গেল না, সেই সময় প্রচন্ড বজ্রপাত হলো। শাইলা বললেন, এখন কি কবিতা বলে তোমাকে ঘুম পাড়াবো? রূপা বলল, শাইলা রূপার মাথায় হাত বোলাতে বোলাতে কবিতা শুরু করলেন। সব মায়েরা সন্তানদের ঘুম পাড়ানে গান গেয়ে ঘুম পাড়ান, শাইলা কবিতা আবৃত্তি করেন। একটি কবিতাই আবৃত্তি করেন। দিনের আলো নিবে এলো, সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লুভে লুভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসার ঘন্টা বাজলো ডং ডং। পরের অংশ রূপার কাছে অস্পষ্ট। রূপা দেখল সন্ধ্যাবেলা তার মা ব্যাগ সুটকেস নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি বলেছেন চিটাগং যাবেন, আসলে তা না, তিনি থাকবেন ঢাকাতেই। আকবরের মা বুয়া রূপাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোমার বাপ মার ছাড়াছাড়ি হয়েছে। রূপা বলল, ছাড়াছাড়ি কি? ছাড়াছাড়ি হইল তালাক। তারার তালাক হইছে। তালাক কি? তোমার মা অনেক লোকরে হাঙ্গা বইছে। হাঙ্গা বইছে মানে কি? অত কিছু বলতে পারবো না, তোমার কপাল ভাঙছে। পুরো বিষয়টা হারুন মেয়েকে ব্যাখ্যা করলেন, সুন্দর করেই ব্যাখ্যা করলেন। তিনি মেয়েকে বললেন, তোমাদের ক্লাসে এমন কেউ কি আছে যাকে তুমি সহ্য করতে পারো না, দেখলেই রাগ লাগে? রূপা বলল, আছে, সুমি নাম। সে কি করে? পেন্সিল দিয়ে আমাকে খোঁচা দেয়, একদিন আমার স্যান্ডেলে থুতু দিয়েছিল, আমার অঙ্ক বইয়ের পাতা ছেড়েছে। সুমি অন্য সেকশনে চলে গেলে ভালো হয় না? খুব ভালো হয় বাবা, তোমার মায়ের সঙ্গে আমার এই অবস্থা হয়েছে। তোমার মা চলে গেছেন অন্য সেকশনে। মা তো তোমাকে পেন্সিল দিয়ে খোঁচা দেয় না, বড়রা পেন্সিলে খোঁচা দেয় না, কথা দিয়ে খোঁচা দেয়। তোমার মা কথার খোঁচা দেন, আমিও দেই। খোঁচাখুচি করতে করতেই দুজনে ক্লান্ত। তোমার মা অনেক বেশি ক্লান্ত বলে এখন অনেক ভালো মানুষকে বিয়ে করেছেন, বুঝেছো? তোমার মা চাচ্ছেন তুমি তাদের সঙ্গে গিয়ে থাকো, আমিও তাই চাচ্ছি। তোমার বয়স খুব কম, এই বয়সের ছেলে মেয়েদের জন্য মায়ের আদর দরকার। মা, তুমি কি যাবে তোমার মায়ের সঙ্গে? রূপা বলল, না। হারুন বললেন, তোমার জন্য যা ভালো তাই তোমার করা উচিত। তোমার জন্য ভালো হলো তোমার মায়ের সঙ্গে থাকা। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, খেলনা চকলেট এসব নিয়ে যাব। আমি মায়ের সঙ্গে থাকবো না, তোমার সঙ্গে থাকবো। রূপা, তুমি তোমার মায়ের মতোই জেদি হচ্ছ, আমি তোমার সঙ্গে থাকবো। আচ্ছা যাও, আমার সঙ্গে থাকবে, একটু বড় হও, দেখবে কত ধানে কত চাল। আমি কথার খোঁচা দিতে শুরু করব, তুমি পালাবার পথ পাবে না। শায়লা মেয়েকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছিলেন, কোনো লাভ হয়নি। রূপা তার মাকে টেলিফোন করলো। শায়লা বললেন, তোর খবর কি? রূপা বলল, ভালো, জরুরি একটা বিষয় নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলো। কথাটা তোর বাবার বিষয়ে, সে আশেপাশে নাই তো? না। তোর বাবা ইদানিং খুব বিরক্ত করছে। কি করছে? মাছ পাঠাচ্ছে, তরকারি পাঠাচ্ছে, টেলিফোনে খোঁজ খবর করছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। টগরের বাবার কাছেও না। টগরের বাবা অতিমাত্রায় ভদ্র, সে কখনো কিছু বলবে না, কিন্তু সে যে বিরক্ত হচ্ছে তা বোঝা যাচ্ছে। এই মাসের 12 তারিখ সে কি করেছে তা কি জানিস? জানি না। আমাকে দামি একটা শাড়ি পাঠিয়েছে। 12 তারিখ তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই উপলক্ষে শাড়ি। এখন ব্যাপারটা আমার জন্য কতটা অস্বস্তিকর বুঝতে পারছিস? যে বিয়ের অস্তিত্ব নেই সে বিয়ের আবার দিন কি? ঠিক বলেছ মা। টগরের বাবা আমাকে বলল, তুমি তোমার প্রথম হাজবেন্ডকে নিয়ে কোন একটা রেস্টুরেন্টে ডিনার করে এসো, ঘন্টা 2 স্মৃতি রোমন করো, ভদ্রলোককে কিছু সময় দাও। ভদ্রলোক তোমার হাত ধরতে চাইলে হাত ধরতে দাও, তিনি তোমাকে প্লিজ করেন। কি রকম বিব্রতকর অবস্থা বুঝতে পারছিস? পারছি। তুই কি তোর বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবি? পারবো, তবে বলবো না। বলবি না কেন? কারণ সমস্যাটা তোমার, আমার না। তোমার সমস্যা তুমি সমাধান করবে। বাবাকে টেলিফোন করে বলবে, স্টপ দিস ননসেন্স। মা টেলিফোন রাখলাম। রূপা ফোনের লাইন কেটে দিল। হারুন তখনই মেয়ের পাশে এসে দাঁড়ালেন, আগ্রহ নিয়ে বললেন, এতক্ষণ তুই কি তোর মায়ের সঙ্গে কথা বলছিলি? রূপা বলল, হ্যাঁ। কি বললো তোর মা? হাবিজাবি কথা। হাবিজাবি কি কথা? আমি ভালো আছি, তুমি কেমন আছো, এই জাতীয় কথাবার্তাকে বলে হাবিজাবি মিল্ট। আর কিছু বলিনি? না। আমার বিষয়ে তোর মা কিছু বলেছে? না। আজ একটা বিশেষ দিন তো, আমি ভাবলাম এই বিষয়ে তোকে কিছু বললো কিনা। বিশেষ দিনটা কি? তোর মায়ের সঙ্গে আজ আমার প্রথম দেখা হয়। তোমাদের তো আর প্রেমের বিয়ে না, প্রথম দেখাটা এত ইম্পর্টেন্ট কেন হবে? হারুন লজ্জিত গলায় বললেন, তোর মাকে দেখে বাসায় ফিরে বিরাট এক কবিতা লিখেছিলাম। বয়স কম ছিল তো, খানিকটা বুকাও ছিলাম। পুরো কবিতাটা আমার মুখস্থ আছে, শুনবি?
রূপা বলল, না শুনবো না, তুমি ছাদে চলে যাও, নিজের মনে কবিতা আবৃত্তি করতে থাকো। ছাদে অনেক গাছপালা আছে, তারা তোমার কবিতা শুনে মজা পাবে। বাবা প্লিজ 4টা লাইন শুন। 4 লাইন কবিতায় তোর তেমন কোনো ক্ষতি হবার কথা না। রূপা হতাশ গলায় বলল, শোনাও। হারুন সঙ্গে সঙ্গে আবৃত্তি শুরু করলেন। তাকে আনন্দে অভিভূত হতে দেখা গেল। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আষাঢ়ের কলি ছিল সময় সন্ধ্যা, চারিদিক শুনশান জীবন বন্ধা। গিয়েছিলাম মালিবাগ বাড়ি নম্বর 7, কিছু সময় কাটালাম, হয়ে গেল রাত। আমার এক বন্ধু নাম সুমন, বলল সে আজ তুমি থাকো কিছুক্ষণ। শাইলা নামে এক মেয়ে ওই বাড়িতে থাকে, দেখবে তার শান্তমুখ কোনো এক ফাঁকে। রূপা বলল, 4 লাইন বলার কথা, তুমি দেখি ফেরদৌসির শাহনামা শুরু করেছো। কবিতা বন্ধ। হারুন বন্ধ করলেন না, আগ্রহ এবং আনন্দ নিয়ে আবৃত্তি করতে লাগলেন। সুমনের কথা সত্য, মিথ্যা মোটেই নয়। শাইলার সঙ্গে আমার হলো পরিচয়। রাশেদ বুঝতে পারছে না সে কোথায় আছে। তার গায়ে নীল রঙের কম্বল, কম্বল থেকে ওষুধের গন্ধ আসছে, ফর্মালডিহাইডের গন্ধ, HCHO। সোডিয়ামের সঙ্গে ফর্মালডিহাইড কি কোনো বিক্রিয়া করে? Na+HCHO কি হয়? আচ্ছা, হঠাৎ সোডিয়ামের কথা কেন মনে হলো? প্রচুর সোডিয়াম আমরা লবণের কারণে খাচ্ছি। এই সোডিয়াম শরীরে কিভাবে বের করে? হেভি মেটাল শরীর বের করতে পারে না, লেড পয়জনিং হয়, মার্কারি পয়জনিং হয়। মার্কারির ইংরেজি কুইক সিলভার। রাশেদের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, তার নাম সিলভার। না না, সিলভার না, অন্য কিছু, সেটাও সিলভার। তা কি করে হয়? আপনি এখন কি একটু ভালো বোধ করছেন? রাশেদ বলল, আমি কোথায়? আপনি হাসপাতালে। ও আচ্ছা, হাসপাতাল, আপনি ডাক্তার? জি। রাশেদ বলল, সোডিয়াম অতি রিয়েক্টিভ একটা ধাতু, আমাদের শরীর ভর্তি সোডিয়াম। এখন? ডাক্তার বলেন, আপনি কথা বলবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার নিঃশ্বাসের কষ্ট কি কমেছে? অক্সিজেন মাস্ক কে খুলেছে? আপনি নিজেই খুলেছেন? জানি না। আপনার পরিচিত কেউ কি আছে যে আপনার টেক কেয়ার করবে, রাতে আপনার সঙ্গে থাকবে? না। ডাক্তার রাশেদের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিলেন। আপনি চোখ বন্ধ করুন, তাকিয়ে থাকবেন না। রাশেদ চোখ বন্ধ করলো। তারপরেও নানান ধরনের আলো সে দেখতে পাচ্ছে। অনেক দূরে তারার আলোর মতো আলো দেখা যায়। সেই আলো ছুটে কাছে আসছে। ব্যাপারটা কি? আলোর গতিবেগ আমরা জানি, সেকেন্ডে কত যেন। আচ্ছা, অন্ধকারের গতিবেগ কত? আলো হলো ফোটন। একটা সোডিয়াম এটমের গায়ে যদি ফোটন এসে আঘাত করে, তাহলে কি সোডিয়াম থেকে ইলেকট্রন ছুটে বের হবে? ফটো ইলেকট্রিক এফেক্ট। যিনি প্রথম ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দেন, তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার নাম কি বলতে হবে? সময় 3 সেকেন্ড। 1001, 1002, 1003। 3 সেকেন্ড শেষ। নাম বলতে হবে। না পারার জন্য শাস্তি, কানে ধরে উঠবুস করো। তার নাম আইনস্টাইন। এখন বললে হবে না, 3 সেকেন্ড পার হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড। ইউ লস্ট দি গেম, সেকেন্ড চান্স। এখন বলতে হবে, মানুষ ধরো, মানুষ ভোজো গান যে করেছে তার বাবার নাম। হিন্টস দেয়া হবে, তার একটা চায়ের দোকান আছে, তার প্রথম নামের অক্ষর হলো সা। এখন রাশেদের মাথায় গান হচ্ছে, মানুষ ধরো, মানুষ ভোজো, শোনো বলি রে পাগল মন, মানুষের ভিতর মানুষ করিতেছে বিরাজন। 2টা লাইন ক্রমাগত বেজে যাচ্ছে। রাশেদ বলল, পানি খাবো। তার পাশে কেউ নেই। রাশেদ আবার বলল, পানি খাবো। অ্যাপ্রন পরে একজন মহিলা এসে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই ডাক্তার। চার চেহারার সঙ্গে কোথায় যেন পরিচিত একজনের চেহারার মিল আছে। পরিচিত জনের নাম মনে আসছে না, ভুল হয়েছে। পরিচিত জনের নকল নাম মনে আসছে, তার আসল নাম মনে আসছে না। ডাক্তার বললেন, কোনো কিছুর প্রয়োজন হলেই বোতামটা চাপবেন, আমি ছুটে আসবো। আমি ডিউটি ডাক্তার। অক্সিজেন মাস্ক আপনি আবার খুলেছেন? রাশেদ বলল, আপনার নাম কি? রুবিনা। আপনার চেহারার সঙ্গে একজনের চেহারার কোথায় যেন মিল আছে, তার নাম বলতে পারবেন? নাম বলতে পারলে পুরস্কার, বলতে না পারলে তিরস্কার। 3 সেকেন্ড সময়। ওকে, স্টার্ট। 1001, 1002, 1003। পারলেন না, আপনি ডিসকোয়ালিফাইড। আর সুযোগ দেওয়া হবে না। ফ্লাই উইথ দ্য উইন্ড। রাশেদ চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সে দ্রুত তলিয়ে যাচ্ছে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? মৃত্যুর আগে নাকি যাপিত জীবন পুরোটা চোখের সামনে ভেসে যায়। যদি সত্যি হয়, তাহলে মৃত্যুর এই অংশটা ভালো, দ্বিতীয়বার পুরো জীবন যাপন করা। ঘরের ভেতর কে যেন সিগারেট ধরিয়েছে, সিগারেটের কড়া গন্ধ নাগে আসছে। রাশেদ বাঁদিকে তাকালো। পায়ের উপর পা তুলে রূপা ব্যানার্জি বসে আছে, তার হাতে সিগারেট। রাশেদ সঙ্গে সঙ্গে বুঝতে পারলো ঘটনা সত্যি না। হাসপাতালের ঘরে সিগারেট খাওয়া যায় না, তার হ্যালুসিনেশন হচ্ছে। রূপা ব্যানার্জি বলল, মারা যাচ্ছ নাকি? রাশেদ বলল, জানি না। জানি না বলার জন্য তাকে ঠোঁট নাড়তে হলো না। হ্যালুসিনেশনের পুরো ব্যাপারটা মাথার ভেতরে ঘটে, ঠোঁট না নেড়েও কথা বলা যায়, চোখ বন্ধ করেও দেখা যায়। রূপা ব্যানার্জি বলল, আমার কাছ থেকে পালিয়ে এসেও তো রক্ষা পাওনি, আমি চলে এসেছি। রাশেদ বলল, হুঁ। আমাকে দেখে খুশি হয়েছ? রাশেদ বলল, সিগারেট খেও না, গন্ধ নাকে লাগছে। মরেই তো যাচ্ছ, সিগারেটের কড়া গন্ধ থাকুক কিছুক্ষণ। তাছাড়া আমি সিগারেট খাচ্ছি না, আমি খাচ্ছি চুরুট, হাবানা ব্র্যান্ড। এক টান দিয়ে দেখবে? না, কিছু হবে না, একটা টান দাও।
না রূপা, না আমি রূপা না, অনেক শুনেছি, এবার শুনবো না। রূপা ব্যানার্জি উঠে দাঁড়িয়েছে। রাশেদের মুখের উপর লাগানো অক্সিজেন মাস্ক টান দিতে খুলে সে চুরুট ঠুটের ভেতরে গুজে দিল। রাশেদ তাকে আটকাতে পারল না। তার হাত পা অনড় হয়ে গেছে। টান দাও, জুড়ে টান দাও, তোমার নষ্ট ফুসফুস চুরুটের ধোঁয়ায় শুদ্ধ করে নাও। এটা শুদ্ধি প্রক্রিয়া। রাশেদের জগৎ অন্ধকার হয়ে গেল। একসময় সে চোখ মেলল, কত সময় সে পার করেছে তা বুঝতে পারছে না। দিন না রাত তাও বুঝতে পারছে না। সে বাদিকে তাকালো, রূপা ব্যানার্জি নেই। আধবুড়ো একজন কে যেন দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বাচ্চা ছেলে। ছেলেটার চোখ বড় বড়। লোকটা বলছে, তবে কথাগুলো স্পষ্ট না, কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। স্যার, আমাকে চিনেছেন? আমি শামসু। আমার দোকানে এক রাইতে ছিলেন। আমার পুলাটারে নিয়ে আসছি, এর নাম কেন্তু। রাশেদ বোঝার চেষ্টা করছে এই দুটো চরিত্র কি বাস্তব না তার মাথার কল্পনা। একটা বাচ্চা ছেলের নাম কিন্তু হবে না, কিন্তু কারো নাম হয় না, কাজেই এই দুজন আনরিয়েল। এখন সমস্যা হচ্ছে, হোয়াট ইজ রিয়েলিটি? মানুষের 5টি ইন্দ্রিয় যা ধরতে পারে তাই কি রিয়েলিটি? স্যার, আপনার শরীর খুব খারাপ করলো, একজন ডাক্তার ডাইকা আনলাম, উনি আপনারে হাসপাতালে ভর্তি করাইছে। আমি স্যার প্রত্যেক দিন আপনারে দেখতে আসি, কাইলো আসছি, আপনার কি ইয়াদ আছে? এখানের এক ডাক্তার সাহেব বলেছেন আমি আপনার পুলানে নিয়ে রাতে বাড়িতে থাকতে পারি। স্যার, আমি কি থাকবো? মুখে কথা বলতে না পারলে মাথা নাড়েন। রাশেদ কিছু না বুঝেই মাথা নাড়লো। স্যার, আপনার চিন্তা নাই, আমরা বাপ বেটা আপনার সাথে আছি, উপরে আল্লাহ আর নিচে আমরা 2 বাপ বেটা। রাশেদের খুব জানতে ইচ্ছে করছে লোকটা তার ছেলের নাম কিন্তু কেন রেখেছে। নিশ্চয়ই কারণ আছে। মানুষ কারণ ছাড়া কিছুই করে না। মানুষের জগৎ খোঁজ এন্ড এফেক্টের জগৎ। কিন্তু শৈশবে একটা ছোড়া মাথায় এসেছে, ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়। হোয়াট মানে কি? লোকটা হড়বড় করে কথাই বলছে। মানুষে তো কথা বলে কেন? স্যার, আপনার একটা চিকিৎসা আমি করব বলে ঠিক করেছি। কচি পান পাতার উপরে কালো জিরা তেল দিয়া সেই পান পাতা গরম করে আপনার পায়ের পাতায় ঘষবো, সাথে সাথে বল পাইবেন। আধুনিক ডাক্তার এই চিকিৎসা জানে না, এগুলা গেরাইমা চিকিৎসা। একটাই সমস্যা, পান পাতা গরম করব কেমনে? ঠান্ডা পান পাতা ঘষলে হিতে হবে বিপরীত। দেখি কি করা যায়। একবার যখন পান পাতা ঘষার সিদ্ধান্ত নিয়েছি তখন ঘষবো ইনশাল্লাহ। স্যারের মাথা আস্তে কইরা টিপ্পা দিই। রাশেদ টের পেল তার কপালে হিমশীতল আঙ্গুল। আঙ্গুল কপালের ওপর দিয়ে যাচ্ছে আর রাশেদের শরীর কেঁপে উঠছে। তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, ওই কিন্তু বাবদন, স্যারের পায়ের আঙ্গুল আস্তে কইরা ফুটা, স্যার আরাম পায়। ছেলেটার নাম তাহলে কেন কিন্তু না? কিন্তু শব্দটার মানে কি? মাতার কাছে সবসময় 2টা ডিকশনারি রাখা দরকার, একটা বাংলা একটা ইংরেজি। ভুল হয়ে গেছে, বিরাট ভুল। লাইফ ইজ বান্ডেল অফ মিস্টেক্স। এটা কার কথা? জীবন হচ্ছে একটা বান্ডেল ভুলের। বান্ডেল শব্দের অর্থ কি? ডিকশনারি খুবই প্রয়োজন। বোমা ফাটার মতো শব্দ হচ্ছে কোথায়? ও আচ্ছা, কেন্তু নামের ছেলেটা আঙ্গুল ফোটাচ্ছে। আঙ্গুল ফোটানোর এত শব্দ? আশ্চর্য। রাশেদ যুগমন্ত করে ফেললো। চুরুটের গন্ধ আবার নাকে আসছে, শরীর গুলাচ্ছে। শামসু বলল, কেন্তু বাবদন, স্যারের সাথে কিছুক্ষণ একলা থাকতে পারবি? কেন্তু বলল, আমি বুদ্ধি পাইছি। গড়ে খবরের কাগজ যারা আগুন করব, সেই আগুনে পান গরম করবো। আমি যাই, পান আর কালিজিরা তেলের জোগাড় করে দেখি। রাত 11টায় বাপ ছেলেকে হাসপাতাল থেকে বের করে দেয়া হলো। শামসু হাসপাতালের দারোয়ানরে চর থাপ্পড় খেলো। অপরাধ, বাপ বেটা রুমে আগুন জ্বালিয়ে পান গরম করছিল। ঘড়িকন্যা মদিনার ক্ষমতা পরীক্ষা করার জন্য হারুন তার বাল্যবন্ধু সুলতানকে খবর দিয়ে এনেছেন। তারা দুজন বসেছে গেস্ট রুমে। রূপা ঢুকলো। ঘড়ি পরীক্ষায় সেও থাকবে। সুলতান পকেটে করে 2টো ঘড়ি এনেছেন। একটার সময় 3 ঘন্টা বাড়ানো, অন্যটার ঘন্টার কাটা নেই, বন্ধ ঘড়ি। রূপা বলল, সুলতান চাচা, আপনাকে দেখলেই আমার অস্বস্তি লাগে। সুলতান বললেন, আমি কি করেছি রে মা? আমি কি করেছি? রূপা বলল, আপনি প্রতিটি কথা 2বার করে বলেন, ভয়ঙ্কর অস্বস্তিকর ব্যাপার। আর বলবো না রে মা, আর বলবো না। রূপা বলল, অসহ্য। পরীক্ষা নিরীক্ষা আপনারা করুন, আমি ছাদে যাচ্ছি। হারুন বললেন, তোকে থাকতে হবে, তুই না থাকলে মেয়েটা ফ্রি ফিল করবে না, কঠিন পরীক্ষা দিচ্ছে। এক শর্তে থাকবো, সুলতান চাচা কোনো কথা 2বার করে বলতে পারবেন না। সুলতান বললেন, 2বার করে বলবো না, অবশ্যই বলবো না। রূপা হতাশ গলায় বলল, এখন তো 3বার করে বলছেন। হারুন বললেন, কথা বন্ধ, পরীক্ষা শুরু হচ্ছে। মদিনা ঘরে ঢুকলো। তার মুখ শুকনা। যে কোনো কারণেই হোক সে ভয় পেয়েছে। হারুন বললেন, মদিনা, আমার বন্ধু সুলতান সাহেবের পকেটে একটা ঘড়ি আছে, ঘড়ির টাইম ঠিক নেই। অর্থাৎ এখন 11টা বাজে, তার ঘড়িতে 11টা বাজে না। তুমি বলো তার ঘড়িতে কয়টা বাজে? মদিনা বলল, পারবো না স্যার। হারুন বললেন, আমার পকেটে 2টো ঘড়ি আছে, একটা কালো বেল্টের আর একটা মেটালিক বেল্টের, কোনটায় কত বাজে? মদিনা ক্ষীণ গলায় বলল, পারবো না স্যার। পারবে না মানে? অবশ্যই পারবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করো, তারপর বলো। মদিনা চোখ বন্ধ করে দীর্ঘ সময় থেকে চোখ মেলে বলল, পারবো না স্যার। সুলতান বললেন, তুমি কোত্থেকে কি শুনেছো? মেয়েটা ফ্রড, মেয়ে ফ্রড, এই মেয়ে ফ্রড। হারুন বললেন, মেয়েকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, পেপার কাটিং আমার কাছে আছে, দেখবে?
না, ফালতু নিউজ, পাত্তা দেয়াই ঠিক না, পাত্তা দেয়াই ঠিক না, ঠিক না। হারুনকে বিপর্যস্ত মনে হচ্ছে। তিনি আশাই করে নিয়ে এরকম ঘটনা ঘটবে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, থাপড়াই এই মেয়ের দাঁত ফেলে দেওয়া দরকার। রূপা বলল, শুধু শুধু চিৎকার করবে না বাবা, মেয়ে এমন কোনো অপরাধ করেনি যে থাপড়ায় তার দাঁত ফেলতে হবে। মদিনা, তুমি আমার ঘরে যাও এবং কিছু হ্যান্ডমেড পেপার বাথটাবে বেঝাও, ছবি আঁকবো। মদিনা বের হয়ে গেল, তার চোখ ভর্তি পানি। রূপা বলল, বাবা তুমি তো তাকে পরীক্ষা করেছো, তোমার ঘড়ির সময় ঠিক ঠিক বলেছে তাই না? রূপা বলল, আমার ধারণা তুমি কোনো পরীক্ষাই নাওনি, পত্রিকায় খবর দেখে মদিনাকে নিয়ে চলে এসেছো। তোমার ঘড়ির টাইম বলে দিয়েছে, এই গল্পটা তোমার বানানো। খামাকা বানানো গল্প বলবো কেন? সেটা আমি কি করে বলবো? বেশি জ্ঞানী হবার চেষ্টা করিস না। কাকের ঠ্যাং বকের ঠ্যাং ছবি আঁকছিস, ছবি আঁক। আমি মদিনা মেয়েটাকে কানে ধরে তার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করছি। আমি সহজ চিজ না। কবে পাঠাবে? আজই পাঠাবো। বদ মেয়েটাকে রেডি হতে বল, আমি মাইক্রোবাস ঘেঁষে ভরে নিয়ে আসি। সুলতান যাবে নাকি আমার সাথে? সুলতান হাই তুলতে তুলতে বললেন, যেতে পারি। একা মানুষের এই সুবিধা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। এখন তোর দুপা, যেখানে ইচ্ছা সেখানে যা। যখন হবে 4 পা, ভাত কাপড় দিয়া যা। যখন হবে 6 পা, বাবা তুমি যাবা না। ছড়া স্টপ কর। সত্যি যাবে? অবশ্যই। রাগে আমার শরীর চিড়বিড় করছে। 1 কাজ 2 কাজ হবে। রথ দেখবো, কলাও বেচবো। পথে বগুড়ার কাছে একটা কুয়া আবিষ্কার হয়েছে, তার কোনো তল নেই। তল নেই মানে? হারুন উৎসাহের সঙ্গে বললেন, মনে কর তুমি পাথরের বড় একটা চেং কুয়াতে ফেললে, পাথরটা কোথাও না কোথাও হিট করবে, শব্দ হবে, সেটাই লজিক। কিন্তু এই কুয়ায় কিছু ফেললে শব্দ হয় না। বলো কি? দড়ি ফেলেও মাপার চেষ্টা করা হয়েছে, দড়ি নেমেই যায়, নেমেই যায়। সুলতান বললেন, ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকা ছাপা হবার মতো নিউজ। ঠিকানা জানো তো? খুঁজে বের করব। দুপুরে খাওয়া দাওয়া করে দুজন মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেলেন। মদিনাকে সঙ্গে নেবার কথা তাদের মনে রইল না। রূপা রাশেদের সুটকেস ঘাটছে, তার ঠিকানা যদি কোথাও পাওয়া যায়। বইপত্রের সঙ্গে একটা ডায়েরি পাওয়া গেছে, সেখানে অনেক কিছু লেখা, কিন্তু কোথাও ঠিকানা নেই। অন্যের ডায়েরি পড়ার প্রশ্নই ওঠে না। তারপরেও 2 লাইনের একটা লেখা রূপা পড়ে ফেললো। লেখাটা ইংরেজিতে, শিরোনাম সাসপিশন। My own suspicion is that the universe is not only queerer than we suppose, but queerer than we can suppose. বাংলায় কি হবে? বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যত অদ্ভুত মনে করি তার চেয়েও অদ্ভুত। অন্য কেউ এই ব্যাপারটা জানুক বা না জানুক, রূপা জানে, খুব ভালো করেই জানে। আফা, একটা কথা বলবো? রূপা তাকালো, তার সামনে মদিনা দাঁড়িয়ে। সে তাকিয়ে আছে ভীত চোখে, মনে হয় পরীক্ষায় ফেল করে ভালোই কান্নাকাটি করেছে, তার চোখ লাল। রূপা বলল, বলো কি বলবে? আমার উপরে রাগ হইয়েন না আফা, তুমি ঘড়ির সময় বলতে পারোনি, এটাই তো স্বাভাবিক। ঘড়ি না দেখে আমরা কেউ সময় বলতে পারি না, খানিকটা অনুমান হয়তো করতে পারি, এর বেশি না। আফা, অন্য একটা কথা বলবো, আপনার পায়ে দড়ি, রাগ হইয়েন না। বলো কি বলবে? রাগ হব না। মদিনা ক্ষীণ গলায় বলল, উনার অবস্থা ভালো না। রূপা বলল, কার অবস্থা ভালো না? মদিনা আঙ্গুল দিয়ে রূপার হাতের ডায়েরি দেখালো। রূপা গম্ভীর গলায় বলল, আমি যার লেখা পড়ছি তার অবস্থা ভালো না? মদিনা হেসেচোখ মাথা নাড়লো। রূপা বলল, বসো আমার সামনে। মদিনা বসলো। রূপা বলল, তোমার কথাবার্তা যথেষ্টই বিরক্তিকর, সুলতান চাচার চেয়েও বিরক্তিকর। তুমি এ বাড়িতে পা দিয়েই ভূত দেখে ফেললে, এখন আবার দেখছো একজনের অবস্থা ভালো না। বেশি বেশি দেখা ভালো না, এখন থেকে কম দেখবে। মদিনা হেসে চোখ মাথা নাড়লো। আমি একজন ভদ্রলোকের একটা খাতা হাতে নিয়েছি, তাই দেখে তুমি তার শারীরিক অবস্থা বলে ফেললে? শারীরিক অবস্থা দেখার জন্য মানুষের শরীর পরীক্ষা করতে হয়, তার জন্য ডাক্তার আছেন। তুমি কি ডাক্তার? না আফা, তোমাকে কিছু জ্ঞানের কথা বলি। মানুষ তার ক্ষমতার সবটাই অর্জন করে, জন্ম থেকে বিশেষ কোনো ক্ষমতা নিয়ে কেউ আসে না। তুমি আর কখনো ভূত দেখা, অমুকের শরীর ভালো না, তমুক দুর্ঘটনায় মারা যাবে, এসব বলবে না। জি আচ্ছা আফা, বলবো না। এখন সামনে থেকে যাও, তোমাকে দেখলেই রাগ লাগছে। মদিনা উঠে গেল। হারুন অনেক ঝামেলা করে তলাহীন কুয়া খুঁজে পেয়েছেন, বগুড়া জেলার ভেতর কাহালু রেল স্টেশন। রেল স্টেশনের মাইক্রোবাস রেখে রিকশায় গেছেন উত্তরে 11 কিলোমিটার, সেখান থেকে পায়ে হেঁটে 7 কিলোমিটার। সুলতান বললেন, তোমার সঙ্গে বের হওয়া বিরাট বোকামি হয়েছে, তুমি বিপজ্জনক ব্যক্তি, অবশ্যই বিপজ্জনক ব্যক্তি। হারুন বললেন, আমার মেয়ে ঠিকই বলে, তুমি বিরক্তিকর মানুষ, প্রতিটা কথা 2-3 বার বলো। তোমার কথায় বিভ্রান্ত হয়ে বিরাট ভুল করেছি। দেখো আমার পায়ের অবস্থা, হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, পা ফুলে গেছে। চুপ, একটা কথা বলবে না, একটাও কথা বলবে না। সুলতান অবাক হয়ে বলেন, এখন তো তুমিও 2বার করে বলছো। হারুন চিৎকার করে উঠলেন, আমার সঙ্গে আসতে চাইলে না আসবে, না আসতে চাইলে স্টেশনে ফিরে যাও। একা একা কিভাবে ফিরবো? আমি তো পথ চিনবো না। দুজন যখন তলাহীন কুয়ার পাশে উপস্থিত হলেন, তখন রাত 10টা। গ্রামের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পর তলাহীন কুয়ার মালিক বের হয়ে এলেন। মধ্যম বয়সের মানুষ, গলাভর্তি সাদা দাড়িতে মেহেদি দিয়েছেন, এখন মুখভর্তি লাল সাদার সমারোহ। হারুন বললেন, জনাব আপনার নাম কি? আমার নাম মেরাজ ফকির। তলহীন কুয়া আপনার? জি, এই কুয়ার অনেক নাম, জিন্দা কুয়া। সুলতান বললেন, কুয়া আবার জিন্দা মুর্দা হবে কিভাবে? মেরাজ ফকির বললেন, সবাই জিন্দা কুয়া বলে। কেন বলে জানি না,
কুয়াটা দেখতে এসেছেন দেখেন 100 টাকা করেন হাদিয়া, কুয়ার রক্ষণাবেক্ষণ আছে। হারুন বললেন, আমরা আপনার কুয়ার ছবি তুলবো, একটা পাথর ফেলবো, পাথর ফেলে শব্দ হয় না, যদি এটা নিশ্চিত হয় তাহলে আপনি পাবেন 200 টাকা। মেরাজ ফকির বললেন, কুয়া হাত দিয়ে ছোঁয়া নিষেধ, ছবি তোলা নিষেধ, কিছু ফেলা নিষেধ, জিন্দা কুয়া, তার ইজ্জত করতে হয়। সুলতান বললেন, আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত, কিছু খাওয়াতে পারবেন? টাকা দিব। আমি হোটেল খুলি নাই, নিশিরাইতে অনেক ত্যাক্ত করছেন, এখন ফেরত যান। ফেরার পথে হারুনের সঙ্গে সুলতানের বন্ধু বিচ্ছেদ হয়ে গেল। আমি যে কজন গাধা মানুষকে চিনি, তোর সুলতান চাচা তাদের মধ্যে 1 নম্বর, গাধা শ্রেষ্ঠ। সুলতান চাচা মোটেই গাধা মানুষ না, ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, কথা রিপিট করলেই মানুষ গাধা হয় না। চুপ করে ভাত খা, তোর জ্ঞানী কথা ভালো লাগছে না। চুপ করেই তো খাচ্ছি, কথা তুমি শুরু করেছো, তুমি একতরফা কথা বলবে, আমি চুপ করে থাকবো, এটা তো ফেয়ার না। তোর সুলতান চাচাকে গাধা মানো প্রমাণ করে দেবো, প্রমাণ করাবো, করম। থাক, তোর সঙ্গে কোনো কথা নেই, আমি নিঃশব্দে খাবো। নিঃশব্দে তুমি খাচ্ছ না বাবা, কড়মড় করে শশা কামড়াচ্ছ, আমার উপরে শাক শশার উপর ঢালছ। হারুন মেয়েকে নিয়ে রাতের খাবার খেতে বসেছেন। খাবার সময় হালকা গল্পগুজব করতে হয়, তিনি পছন্দ করেন। রূপা বেশিরভাগ সময় আলোচনা হালকা পর্যায়ে রাখে না, কঠিন পর্যায়ে নিয়ে যায়। হারুনকে মেজাজ খারাপ করে আলোচনা শেষ করতে হয়। রূপা বলল, বাবা তোমার ইতিহাস কাব্য কেমন চলছে? হারুন বললেন, তোর কথার মধ্যে ফাজদামি ভাব লক্ষ্য করছি, এটা আমার পছন্দ না। রূপা বলল, তাহলে ওই প্রসঙ্গ থাক, অন্য প্রসঙ্গ। তলাবিহীন কুয়া সম্পর্কে তো কিছুই বললে না, কুয়া পেয়েছিলে? সত্যি তোলা নেই? মস্ত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম, সেই পাথর পানিতে হিট করেছে, এমন শব্দ পাইনি। রূপা বলল, মনে হয় কুয়ায় পানি নেই। হারুন বলল, পানি না থাকলে মাটি তো থাকবে, মাটিতে পড়ার শব্দ হবে না? হয়তো নিচে মাটি নেই, নরম কাদা মাটি, পাথর কাদা মাটিতে শব্দ না করেই দেবে গেছে, হতে পারে। বাবা তুমি মেজাজ খারাপ করে খাচ্ছ, বোধ হজম হবে, মেজাজ ঠিক করো, আমি একটা থিওরি বের করেছি, শুনবে? বল শুনি। আমার ধারণা এই পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে কোনো না কোনো স্পেশাল গিফট দিয়ে পাঠানো হয়। বেশিরভাগ মানুষই তাদের এই গিফট সম্পর্কে জানে না। তোমার ঘড়ি বালিকা ঘড়ি না দেখে সময় বলতে পারে, তার মতো আমিও হয়তো কিছু পারি, তুমিও পারো, যদিও এখন কোনো কারণে পারছো না। হারুন কিছু বললেন না। রূপা বলল, বাবা তুমি কি গিফট নিয়ে এসেছো বলে তোমার ধারণা? আমি কোনো গিফট নিয়ে আসিনি। অবশ্যই এসেছো, চিন্তা করে বলো। হারুন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কোনো কারণ ছাড়া মানুষকে বৈরী করার ক্ষমতা নিয়ে আমি পৃথিবীতে এসেছি, এটাই আমার স্পেশাল গিফট। উদাহরণ হলো তোর মা। আমি এমন কি করেছি যে সে আমাকে ছেড়ে চলে গেল? তুই একটা কারণ দেখা সে কেন গেছে। রূপা বলল, মানুষ হিসেবে তুমি খুবই প্রেডিক্টেবল, কোনো কাজের পর তুমি কোন কাজ করবে তা আগে থেকে বলে দেওয়া যায়। প্রেডিক্টেবল মানুষ হলো যন্ত্রের মতো, মেয়েরা যন্ত্র মানব পছন্দ করে না। মা এই জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে এবং ভালো করেছে। হারুন বললেন, যার কাছে গেছে সে কি খুব আনপ্রেডিক্টেবল? সে তো চশমা চোখে ছাগল ছাড়া কিছু না। ছাগলের সঙ্গে তার একটাই তফাৎ, ছাগল বেবে করে আসে, চিবিয়ে চিবিয়ে কথা বলে। যখন কথা বলে তখন মনে হয় জাবর কাটছে, ছাগলের ছাগলা। রূপা বলল, বাবা তুমি ওনার উপর শুধু শুধু রাগ করছো। উনি মাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাননি, মা স্বেচ্ছায় গেছেন। রাগ করলে তুমি মায়ের উপর রাগ করতে পারো। ওই ছাগলাটা তোর কাছে রসগোল্লা? রূপা বলল, খাদ্যদ্রব্যের সঙ্গে মানুষের তুলনা করা ঠিক না, তবে উনি খুবই ভালো মানুষ, যথেষ্টই ভালো। ছাগলাটার ভালো কি আছে যা আমার নেই? আলোচনাটা থাক না বাবা। থাকবে না, আমি শুনতে চাচ্ছি তোর কাছে ছাগলাটা কিভাবে মহামানব হয়ে গেল। বাবা তুমি প্রচন্ড রেগে গেছো, আমি তোমার আর রাগ বাড়াবো না। খাওয়া শেষ করো, মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোল ক্লাসিক পর্যায়ের ভালো হয়েছে। তোর ক্লাসিক কই মাছের আমি গুষ্টি কিলাই। হারুন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। রূপা হতাশ গলায় বলল, বাবা তুমি ছেলে মানুষ না। 2 মাস আগে আমরা তোমার 60 বছর পূর্তির উৎসব করেছি। এই বয়সে তুমি যদি রাগ করে ভাত না খাও সেটা হবে খুবই হাস্যকর। হারুন বললেন, গুদের ওপর বিষ ফোড়ার মতো কথা আমরা বলি। তুই হচ্ছিস গুদের ওপর ক্যান্সার, কিংবা এর চেয়েও খারাপ কিছু, গুদের ওপর এইডস। তুই কাল ভোরে চলে যাবি, তোর মা এবং তোর মহামানব তার স্বামীর সঙ্গে বাস করবি। আমার মতো প্রেডিক্টেবল মানুষের সঙ্গে থাকার তোর কোনো দরকার নেই। কাল ভোরে তুই অবশ্যই আমার সংসার থেকে অফ হয়ে যাবি, অবশ্যই অবশ্যই। রূপা বলল, তুমি যে খুব প্রেডিক্টেবল মানুষ তার উদাহরণ আমি এখন দেব। কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে বলবে আমি খেতে বসছি। রূপা তুই আমার সামনে বস, কেউ সামনে না বসলে আমি খেতে পারি না। হারুন বললেন, এমন কথা যদি আমি বলি তাহলে আমি কোনো মানুষ জাতির কেউ না, আমি কুকুর প্রজাতির, ভালো জাতের কুকুরও না, দেশি নেড়ি কুত্তা। হারুন টেবিল থেকে কফি মগ তুলে দেয়ালে ছুঁড়ে মারলেন। কফি মগটা রূপার ছোটবেলার এবং খুবই পছন্দের। স্কুলের ড্রেসে ইউ লাইক টুকাই মেয়ে সেজে পেয়েছিল। টুকাই রূপার বড় বাঁধানো ছবি তাদের বাসায় ছিল। রূপার মা বাড়ি ছেড়ে যাবার সময় ছবিটা সঙ্গে নিয়ে গেছেন। হারুন মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখন শিক্ষা হয়েছে? রূপা বলল, হয়েছে। আজকের ডিনার আমার জন্য বিশেষ শিক্ষা সফর। হারুন বললেন, এত কিছুর পরে তুই হাসি মুখে খাওয়া দাওয়া করতে পারছিস? রূপা বলল, পারছি। তোমার মেজাজ খারাপ হয়েছে, আমার তো হয়নি। ক্লাসিক কই মাছের ঝোলের পুরো বাটি আমি শেষ করব। তুমি রাতে কোনো সময় না কোনো সময় খেতে আসবে, তখন দেখবে কই মাছের বাটি খালি। ভেরভেরানি বন্ধ কর, ফাজিল মেয়ে।
রূপা বাবার দিকে তাকিয়ে হাসলো। হারুন দোতলায় উঠে গেলেন। মলিনা কফি মগের ভাগা টুকরা তুলতে তুলতে বলল, খালুজান আইজ বেজায় রাখছে। অবশ্য পুরুষ মানুষের রাগ ভালো জিনিস, মেনা বিলাইয়ের মতো পুরুষ কোনো কামের না। নারী চিনি লাগে, নারী চিনি লাগে। রূপা বলল, কথা কম বল মলিনা, তোর কথার যন্ত্রণায় আমি অস্থির। মলিনা বলল, আপনি আমার কথার যন্ত্রণায় অস্থির আর আমি অস্থির মদিনার কথার যন্ত্রণায়। এই মেয়ে রাইতে ঘুমায় না, খালি কথা কয়। কার সাথে কথা বলে? আমি বললে তো বিশ্বাস যাবেন না। সে কথা কয় ভূতের সাথে। এই বাড়িতে নাকি একটা ভূত আছে, ভূতটার সাথে মদিনা গফ করে। আমি তারে বলেছি আমার লোকে রাইতে থাকবা না, আপার সাথে গিয়া থাকো। আফাও শুনুক তোমার ভূতের গফ, আমি একলা শুনবো কোন দুঃখে। রূপা বলল, মদিনাকে থাকতে বলো আমার সঙ্গে, আমার অসুবিধা নাই। মলিনা বলল, বুঝছে না পা, হ্যাঁ ভূতের সাথে গফ করে। ভূত তো দুই একটা কথা বলবে, আমি ভূতের কথা কিছু শুনি না। মদিনা একলাই কথা কয়। মাইয়াটা পাগল, তার মাথা কামাইয়া তালুতে পাগলের তেল দিলে ভালো হয়। আমাদের অঞ্চলের বসির কাগজের পাগলের তেল বেচে 50 টাকা বোতল, 2 বোতল একত্রে কিনলে 85 টাকা, 15 টাকা কমিশন। রূপা নিজের ঘরের দিকে রওনা হলো। মলিনার কথার হাত থেকে বাঁচার একটাই উপায়, সামনে থেকে সরে যাওয়া। মদিনা বিছানা বালিশ নিয়ে রূপার সঙ্গে ঘুমোতে এসেছে। মেঝেতে বিছানা করে শুয়েছে। রূপার একবার মনে হলো মেয়েটাকে বলে, মদিনা মেঝেতে শোবার দরকার নেই, এসো খাটে এসে আমার সঙ্গে শো। আমরা দুজনে মহাশক্তিধর মানব প্রজাতির অংশ। টাকা পয়সা নামক একটি বিষয়ের কারণে আমরা আলাদা হয়ে গেছি। টাকা পয়সার বিষয়টা অন্য কোনো প্রজাতির মধ্যে নেই বলে তারা আলাদা হয়নি। রূপা বলল, তোমার ভূতটার কি অবস্থা? ভূতটা এখনো দেখো? দেখি, আপনার ঘরে খাড়াইয়া ছিল, আমার এদিকে চইলা গেছে। তোমাকে ভয় পায়? জি না তো। হ্যাঁ আমার ওপর নারাজ। নারাজ কেন? আমি তারে দেখতে পারি এই জন্য হ্যাঁ নারাজ। হে চায় না তারে কেউ দেখুক। রূপা গায়ে চাদর টানতে টানতে বলল, তোমার মাথার সমস্যা আছে, তোমাকে আমি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার তোমার দরজায় টুকা পড়ছে। রূপা বলল, কে? হারুন বললেন, রূপা মা ভাত খেতে যাচ্ছে, তুই এসে বস, তুই না বসলে আমি খেতে পারবো না। ক্ষুধায় অস্থির হয়েছে বাবা? রূপা বলল, তুমি টেবিলে যাও, আমি আসছি। মদিনা চাপা গলায় বলল, আফা আপনার পিতা খুবই ভালো মানুষ, আমি এমন ভালো মানুষ আর দেখি নাই। হারুন আগ্রহ করে খাচ্ছেন, তার বাপ পাশে রূপা বসেছে। সে বাবার খাওয়া দেখছে, তার মুখ হাসি হাসি। হারুন বললেন, আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে আনপ্রেডিক্টেবল সব কর্মকাণ্ড করব। রূপা বলল, ভালো তো, এই বয়সে আমার বিয়ে করাটা হবে সবচেয়ে আনপ্রেডিক্টেবল ঘটনা। বিয়ে করবে ঠিক করেছ? হ্যাঁ, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভাতৃ খুঁজবো, তারপর ধুমধাম করে বিয়ে। আমি ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। রূপা বলল, সত্যি সত্যি তুমি যদি বিয়ে করো তাহলে ভালোই হবে। তুমি মোটামুটি নিঃসঙ্গ একজন মানুষ, বিয়ে করলে সার্বক্ষণিক সঙ্গী পাবে। পীর ফকিরের সন্ধানে যখন যাবে, নতুন মা তোমার সঙ্গে যাবে। তাকে মা ডাকবি? কেন ডাকবো না? তোর মা যে মহামানবকে বিয়ে করেছে তাকে কি তুই বাবা ডাকিস? না। তাহলে আমি যাকে বিয়ে করবো তাকে মা ডাকবি কোন লজিকে? বাবা ডাকা অত্যন্ত কঠিন ব্যাপার, মা ডাকা সহজ। বাবা ডাকা কঠিন কেন? জানি না কেন। হারুন বললেন, নবীজির একটা হাদিস আছে। নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি আর কাউকে সিজদা করার হুকুম দিতাম সে হতো বাবা। এর অর্থ হচ্ছে বাবা অনেক বড় ব্যাপার, এই কারণেই বাবা ডাকা এত কঠিন হতে পারে। হারুনের খাওয়া শেষ, তিনি বেসিনে হাত ধুতে ধুতে বললেন, সুন্দর একটা বিজ্ঞাপন রেডি করে দিস। পাত্রী চাই, লিখবি না লিখবি জীবন বান্ধবী চাই। সঙ্গে কি তোমার যুবক বয়সের কোনো ছবি যাবে? ঠাট্টা করবি না, আই মিন বিজনেস। বিজ্ঞাপনে আমার বয়স উল্লেখ থাকবে, আমার যেসব ত্রুটি আছে তারও উল্লেখ থাকবে। তোমার ত্রুটিগুলো কি? তোর মায়ের কাছ থেকে জেনে নিস, স্ত্রীরাই স্বামীর ত্রুটি সবচেয়ে ভালো জানে। রূপা বলল, বাবা তুমি একজন ত্রুটিহীন মানুষ। হারুন বলেন, আমাকে খুশি করা টাইপ কথা বলবি না, কাজের কথায় আয়। জীবন বান্ধবী চাই লেখা ঠিক হবে না, লোকজন অন্য অর্থ নিতে পারে। জীবন সঙ্গিনী লেখাই ভালো। যদি দং হৃদয়ং তব অদিদং হৃদয়ং মম। এর মানে কি? এর মানে হলো, তোমার হৃদয় যা, আমার হৃদয় তা। রাত 3টা বাজে। রূপার ঘুম ভেঙে গেছে। ঘরের বাতি নেবানো, বারান্দায় বাতি জ্বলছে, সেই আলোয় ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। রূপা দেখলো মদিনায় বিছানায় বসে আছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে। আপনারে বললাম আপনি আপার ঘরে ঢুকবেন না, আপার ক্ষতি করলে আমি কিন্তু আপনারে ছাড়বো না। এই বাড়ির মেলা ঘর আছে, খালি পইড়া থাকে, সেইখানে থাকেন, আপার পিছে ঘুরঘুর করেন কি জন্য? রূপা ডাকলো, মদিনা। মদিনা চমকে তাকালো। রূপা বাতি জ্বালালো, বিছানার পাশে রাখা টেবিল থেকে পানির গ্লাস নিয়ে চুমুক দিল। মদিনা মাথা নিচু করে বসে আছে, রূপার দিকে তাকাচ্ছে না। রূপা বলল, কার সঙ্গে কথা বলো মদিনা? মদিনা নিচু গলায় বলল, ভূতটার সাথে। তোমার ভূতটা কি এখনো আছে? না। তুমি একাই ভূতের সঙ্গে কথা বলো? ভূত কথা বলে না, টুকটাক কথা কয়, বেশি না। ভূতটার কি কোনো নাম আছে? না। ভূতটা আপনার পিছে লাগছে, তাড়াতাড়ি বিয়া করে না, এই ভূতটা কুমারী মেয়ের পিছে ঘুরে আপনার বিয়া হইলে অন্য মেয়ের সন্ধানে চইলা যাবে। রূপা হাই তুলতে তুলতে বলল, ভূতের আলাপটা শুনতে ভালো লাগছে না, তুমি ঘুমাও, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। ভূত যদি আসেও তার সঙ্গে কথা বলতে যাবে না। রূপা বাতি নিভিয়ে দিল। ঘুমের সমস্যা আর কখনো হয় না। আজ সে অপাস অপাস করতে লাগলো। ভূত প্রেত বলে কি সত্যি কিছু আছে? যদি থাকে তাদের জগৎটা কেমন, তাদের চিন্তা ভাবনাই বা কেমন? আফা এখনো জেগে আছো? ঘুমাও।
আপনি কি আমার উপর রাগ হইছেন? রাগ হব কেন? আমি যে একজনের বিষয়ে বলছি উনার অবস্থা ভালো না। রূপা বলল, যা মনে আসে তাই বলে ফেলা ঠিক না। আফা, আমি মিথ্যা বলি নাই। অনেক সময় আমরা ভাবি সত্যি বলছি, আসলে তা না। ওনার শরীরে নীল রঙের চাদর, নাকে নল, আমি পরিষ্কার দেখলাম। কখন দেখলে? এই কিছুক্ষণ আগে। ওনার মাথার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িতে 3:20 বাজে। ঠিক আছে, এখন ঘুমাও। আমি ঘড়ির সময় কিভাবে দেখি আপনারে বলবো? না, বকবকানি বন্ধ। এক মলিনাকে নিয়ে কুল পাচ্ছি না, তুমি হয়েছো দ্বিতীয় মলিনা। ঘুমাও। মদিনা ক্ষীণস্বরে বলল, মনে করেন আপনি আমারে বললেন মদিনা কয়টা বাজে? ঘর অন্ধকার, আমি কিছু দেখতেছি না, কিন্তু চোখ বন্ধ করলে এই বাড়ির যে কোনো একটা ঘড়ি দেখবো। আফা, আপনার আমার মনে হয় বিরাট কোনো অসুখ আছে। রূপা বলল, হ্যাঁ, আমারও তাই ধারণা। এখন আর কথা না। রাত 3:25 রাশেদকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। তার লাংসের কার্যক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। কৃত্রিম যন্ত্রে ফুসফুসে অক্সিজেন দেবার মতো ব্যবস্থা করতে হবে। সকালের আগে তা করা যাচ্ছে না। সকাল পর্যন্ত সময়টা রাশেদকে নিজের উপরে টিকে থাকতে হবে। রাশেদের মনে হচ্ছে ট্রেনে করে সে যাচ্ছে। ট্রেনটা টানেলের ভেতরে ঢুকেছে। টানেলের ভেতর সারি সারি হলুদ আলো, টানেলের দুপাশে ছোট ছোট ঘর। রাশেদ বিড়বিড় করে বলল, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলোর দম, স্টেশনের মিষ্টিকুল, শখের বেগম, গোলাপ ফুল। গোলাপ ফুলটা আবার কি? গোলাপ ফুল হবার কথা না। সে আবারও ছড়াটা বলল। গোলাপ ফুলের জায়গায় আবারও গোলাম ফুল হয়ে গেল। এতক্ষণ সে ট্রেনে যাচ্ছিল, হঠাৎ দেখলো ট্রেনটা হাসপাতালের ট্রলি হয়ে গেছে। ট্রলি ঠেলছে রূপা ব্যানার্জি। তার গায়ে রাতে শুবার পাতলা পোশাক, শরীর দেখা যাতে, থার ঠোঁটে সিগারেট। সে ধোয়া ফেলছে রাশেদের মুখে। সিগারেটের ধোঁয়ায় রাশেদের গা গুলাচ্ছে। রূপা ব্যানার্জি বলল, তুমি কি ভেবেছিলে আমাকে ছেড়ে পালিয়ে বাঁচবে? পালাতে পেরেছো? না। মাইকেল মধুসূদনের কবিতা শুনবে? না। আহ, শোনো না, জলধির অথল সলিলে পশিস যদিও তুই, পশিসে সেসবে দেশে। এর অর্থ হচ্ছে, সাগরের নিচে লুকিয়ে থাকলেও আমি তোমাকে খুঁজে বের করব। তুমি যে মারা যাচ্ছ এটা বুঝতে পারছো? কি মজার কথা। মারা যাবার কথা ছিল আমার। আমি ঠিকই বেঁচে আছি, তুমি মরে যাচ্ছ। তোমার কবরে কি এপিটাফ হবে তুমি চিন্তা করেছো? না। আমি একটা বলি? বলো। তোমার কবরে লেখা থাকবে, পাখি উড়ে গেছে। আচ্ছা। কালো গ্রানাইট পাথরে সাদা অক্ষরে লেখা। সেখানে উড়ন্ত একটা পাখির ছবিও থাকবে। তোমার কি পাখি পছন্দ? ঘুঘু পাখি। আচ্ছা ঠিক আছে, ঘুঘু পাখিই থাকবে। পাখিটার নিচে লেখা থাকবে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হি। রূপা ব্যানার্জি শব্দ করে হাসছে। সে একা হাসছে না, আরো অনেকেই হাসছে। যারা হাসছে তারা কি সবাই ট্রেনের যাত্রী? ট্রেন থেমে আছে কেন?